দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই জীবনের গল্প আমি অনেকদিন ধরে শুনি, কিন্তু এই জীবনের গল্প মানে আমাদের এদিকে ডাউনলোড করে নামানো হয় এবং 10 টাকা করে বিক্রি করা কোথায়, কোন হয়। এলাকায় এটা? এটা থানার নাম বলবো না, কিন্তু কিশোরগঞ্জ। এটা 10 টাকা করে বিক্রি করতে হয়। 10 টাকা করে মানে একটা জীবনের গল্প বিক্রি করে। এখনো বিক্রি করে? এখন 5 টাকা করে না, আগে 10 টাকা 15 টাকা করে নিত। আচ্ছা, এই যে 2012-13 প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে। আচ্ছা, তো আপনি নিতেন এগুলো? আপনি কিনতেন? না, আমি নিতাম না, আমি তো মনে করেন যে শুনতাম, আমি নেওয়ার দরকার কি। আচ্ছা, আমি আরো মানে রেকর্ডিং করতাম, রেকর্ডিং করে আমি যেখানে কাজ করতাম, গ্যারেজে কাজ করতাম, ওইখানে আরো শুনাইতাম। আচ্ছা, আর মানে রাত্রেও শুনতাম, দিনে মনে করেন যে সবাই মিলে আলোচনা করতাম, এটা হয়েছে ওইটা হয়েছে। ওকে, ঠিক আছে, তো বলেন। হ্যাঁ, আমার নাম রাব্বি এবং আমার দেশের বাড়ি, আমার আব্বুর বাড়ি হচ্ছে দিনাজপুর। মানে আমার আব্বুর জন্ম হচ্ছে বগুড়া, আর এমনি বাড়ি হচ্ছে দিনাজপুর। আচ্ছা, আর শুরু থেকে বড় হয়েছে কিশোরগঞ্জ। বাবা কি করতো আপনার? আমার আব্বু আর আম্মু ঢাকা ছিল, পরে আমার আব্বু এমনি গাড়ি চালাইতো, আমার আম্মু গার্মেন্টস চাকরি করতো। এরা আমার আব্বুর পছন্দ হয়েছে আমার আম্মুকে, পরে নিজেরা বিয়ে পরে বিয়ে করছে। আচ্ছা, বিয়ে হওয়ার পরে আমার আম্মু ঢাকা ছিল, আমার আব্বু যে মানে আমি যখন 4 মাসের পেটে যখন ছিলাম তখন আমার আব্বু চলে গেছে। চলে যাওয়ার পরে মনে করেন যখন আমি হয়েছি 1 মাস না 2 মাস পরে আইছে, পরে আমার আব্বু আইছে, আমার দেখলো, দেখার পরে চলে গেল, পরে আবার আসলো, এই তো চলতেছে, মানে ভালো চলতে। তারপর হঠাৎ যখন আমার বয়স 2 বছর তখন আমার টাইফয়েড জ্বর হইলো। আচ্ছা, টাইফয়েড জ্বর মনে করেন যে আমার সমস্যা দেখছেনি তো মনে হয়, কি সমস্যা? পায়ের সমস্যা দেখেন নাই? আমি পায়ের সমস্যা দেখিনি আপনার। মানে পা কি খোটা হয়ে যায় বা খাটো হয়ে যায়? না, খাটো না, একটু বাম পাওয়ার একটু সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে। পরে আস্তে আস্তে বাড়ি দেশে গেলাম, নানু নিয়ে গেল, স্কুলে ভর্তি করাই দিল, স্কুলে পড়তে আসি, স্কুলে পড়ালেখা করতেছি এবং মাছ মারি, অনেক দুষ্টামি করতাম। কিশোরগঞ্জে? হ্যাঁ, কিশোরগঞ্জ। মানে বাবার বাড়ি যেটা, সেখানে যাওয়ার সুযোগ? সেখানে মনে করেন যে আমার বয়সে আমি গেছি মানে 6-7 বার গেছি। আচ্ছা, তো ওখানে নেয়নি আপনাদেরকে? মেনেই নেয়নি? না, মেনে নিছে। নিজের বাড়িতে, মানে নিজের বাড়িতে তো আপনাদের থাকার কথা, রাখেনি ওখানে? না, ওখানে যাইনি, আমরাই জানি, আমার আম্মু জানে। আপনার মাই জানে? হ্যাঁ, আমার আম্মু জানে, কারণ আমার বড় মামা যে কয়েকদিন আগে মারা গেছে, 3-4 মাস হয়েছে। আমার বড় মামা মনে করেন আমি হওয়ার পরে আমার বড় মামার আমার খুব আদর করতো। আচ্ছা, আমার যে পড়ালেখা করছি, যতটুকু করছি, আমার বড় মামা সবকিছু করাইছে। আচ্ছা, উনি চায়নি যে তার মেয়ে, তার বোনটা যাক? চাই নাই এবং নানিও চাই নাই যে ওদিকে যাক। আচ্ছা, ঠিক আছে। পরে মানে বড় করলো নানি, অনেক মারধর করালে পড়ালেখা শিখাইলো। নানি মারধর করে পড়াশোনা শেখায়, আর মা হচ্ছে চাকরি করতো? না, নানু একদিন মনে করেন বাইরে স্কুলে নিয়ে পাঠাইছে। স্কুলে যাই না, মাছ মারতাম, মানে এই যে কি বলে, মানে আমার মামা 5 টাকা দিলে আমি দিয়ে দিতাম গা। 5 টাকা দিলে স্কুলে যেতেন? আচ্ছা, আচ্ছা। পরে মনে করেন যখন টাকা দিত না, পরে মাছ মারতাম, চুরি করে মাছ মারতাম। একটা বিষয় এখানে একটু বলে রাখি প্রিয় শ্রোতা, আপনার নানুর বয়স কত হতে পারে আনুমানিক? আপনার বয়স কত? 70-এর উপরে। 80। আচ্ছা, এই ফুল বানু যিনি আমাদের এখানে আছেন, উনি হচ্ছেন আমাদের রাব্বি, যিনি গেস্ট, তার নানি এবং নাতি, এই দুইজন মিলে আমি আমার জীবনে প্রথম মানে কোনো স্টুডিওতে কোনো গেস্ট। সাধারণত মা ছেলে হয়, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়, বা অন্যান্য বিভিন্ন রকমের দেখেছি, হাজব্যান্ড ওয়াইফ হয়, কিন্তু নানি এবং নাতি মিলে আমি কখনো কোনো গল্প প্রচার করিনি। আজকের এই গল্পটা অন্যরকম একটা গল্প, এবং যে গল্পটা বলছেন সেখানে অনেকভাবে স্মৃতি রোমন্থন করতে গিয়ে হয়তো ফুলবানুর কষ্ট হচ্ছে, সে কারণে আপনার হয়তো কান্নার আওয়াজ পাচ্ছেন। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন আসলে। হ্যাঁ, বলেন। তারপর মনে করেন যে এই যে মাইরানোর পাড়ায় তো যাইতাম, পরে আস্তে আস্তে স্কুলে যাওয়া বসে গেল। পরে স্কুলে আর টিফিন আইতাম না, পরে স্যার দেখতাম, স্যার আমার ছুটি লাগবো, কি করবি? আমি একটু কাজ মিস্তা কথা কইতাম, কয়ে আইসা করতাম, যাইতাম, যা মাছ মারতাম। মানে আমার সমান আল্লাহর মতে এখনো মানে আমাকে এলাকায় গেলে কইবেন যে রাব্বি মানে মাছ মারা উস্তাদ, মনে করেন সবাই জানে। আচ্ছা, ঠিক আছে। কি দিয়ে মারতেন মাছ? মাছ মনে করেন যে আমি গোসল করতে গেলে মাছ মারি না করতাম, আঙ্গুলের মধ্যে এই যে সুতা পেঁচায় বসি লাগাই দিতাম, গোসল করতাম, মানে উপরে মারতাম, ফালা দিতাম, গোসল শৈল তুলতাম, মাছ যখন লাগতো সুতা টান দিত, আমি টাইন না একদম লুঙ্গির ভিতরে পেঁচ দিয়ে নিয়ে আবার বাড়িতে চলে যেতাম, এগুলো করতাম। ঠিক আছে। পরে অনেক মাছ মারা নিশা ছিল। 2004-এ যখন পানি হইলো না, মোটামুটি বন্ধ হইলো, তো ওই সময় পুরা মানে মাছ আমার সমানে মানে কেউ মারতে পারে নাই। মানে অনেক, 1 বছর দিয়ে মানে 300 না 400 পুঁটি মাছ মারছিলাম, বড় বড়। পরে মনে এইতে না বসি দিয়া। আচ্ছা, স্কুলে পড়ালেখা করতাম, মনোযোগ হয়ে গেছে, আইসা পড়তাম, আর টিফিন আইতাম, কই আইতাম। পরে অনেক দুষ্টাইমি করতাম। পরে মা কি করলো, ঢাকা নিয়ে এলো। পরে ঢাকা মানে মামাই লাগে, মানে বাইক হিসেবে ডাকে নাম আকাশ। হ্যাঁ, আবার লেদের অক্সফোর্ড দোকান আছে,
মারে মানে খুঁজাইতো কয় রাব্বির আমার এনে দিয়ে দেন, আমার এনে দিয়ে দেন, কাজ শিখাই দিই, ওই সাথে একটা কিছু করতে পারবো। পরে কয় না পড়ালেখা করতেছে করুক। পরে কোন ক্লাসে পড়তেন ওই সময়? ওই সময় 4 পড়তাম, ক্লাস 4। আচ্ছা। পরে পড়ালেখা করতেছে করুক। পরে করতেছি, ঢাকা যখন আম কাটাল বন্ধ হইতো 11 দিন 9 দিন বন্ধ হইতো, আইতাম ঢাকা, আইসা মনে করেন বেড়াইতাম, আবার 1 মাস বেড়াইতাম, আবার চলে যেতাম, যা ওনে মাছ মারতাম, মাছ মারে বিক্রি করতাম। আবার নানি যখন ঘরে না থাকতো নিজে কাটতাম, কারণ তাজা মাছের স্বাদে একটা, আবার নরম মাছের স্বাদে আরেকটা। এটা বুঝতেন আপনি? হ্যাঁ, নিজে কাটতেন, নিজে রান্না করতেন? কাটতাম, কাটটা থই দিতাম, নাই দেখতো কাটটা থই দিছি। আর যেটা বেচার দরকার আছে ওটা কয়েকটা ভাবি টাইবি আসলো, আগে বা করে রাখতাম। পরে কোনদিন রান্না বান্না করতো? নানি মার কাছে বিচার দিত, তোর সারা ভালো করে পড়ালেখা করে না, এটা করে না, ওটা করে না। পরে মা কোথাও কয় পড়ালেখা যেহেতু করে না, তাহলে ঢাকা নিয়ে ঢাকা পরে আনেন। পরে গেছি দিনাজপুর। তখন বাবা কই? বাবা কি চলে? ওখানে আছে। বাবার মা কি একসাথে থাকে তখন নাকি আলাদা? আলাদা মানে আলাদা হয় নাই, কিন্তু আলাদাই থাকে আর কি। পরে দিনাজপুর গেলাম, যে আমার ফুফু মনে একটু লোভী ছিল। পরে আমার ফুফু কয় এদিকে আইসো, এদিকে তো স্কুলে ভর্তি করলে এত টাকা দে, আবার চাউল দে, গম দে, থাকে দা, ঠিক আছে, বড় হলে বিয়ে সাথে করামো, 50,000 টাকা দিব, এটা ঠিক আছে। পরে আমি মারে কইলাম, আমার ফুফু তো ভালো ছিল না। পরে আমার আব্বু একটা বিয়ে করছে, বিয়ে করার পরে মনে করেন, পরে আমার মা মনে করেন ই করতো না। আমার ফুফু আছে একজন, নাম শাহনাজ, থাকি এয়ারপোর্ট। হ্যাঁ, পরে আমার এই ফুফু মনে করেন অনেক আদর করতো, ও ফুফুর সাথে যাইতাম। যার পরে মনে করেন ফুফুর সাথে যাইতাম, ফুফু মা ছিল। আমার আব্বুর ঘরে যাইতাম না, কারণ আমার বড় সাথে কইছে ওর ঘরে দিবি না, কোনটা কি খাওয়া কি করে ঠিক নয়, মরে চলে এসেছিল। পরে তুই ধরবি আম করে, কারণ আম করে না এসে বেড়াইতে, তোর সালে যদি কিছু হয় ধরবি আম করে। তখন বাবা অন্য একটা বিয়ে করে ফেলেছে? হ্যাঁ, অন্য একটা বিয়ে করছে। তো বাবার বাড়িতে গেলে ফুফুর কাছে যেতেন? ফুফুর কাছে, এবং বড় চাচা ছিল, বড় কাছে যেতেন। মা তখন কোথায় থাকতো? মা আমার সাথেই। মাকে নিয়ে যেতেন? হ্যাঁ, মা আর আমি একসাথে। আমার একলা দেয় নাই, কেন একলা দেয় নাই, কারণ আমার ফুফুর অভ্যাস ভালো না। আচ্ছা, না এখানে একটা কথা আছে, সেটা হলো যে মা তখন ডিভোর্স দেয়নি আপনার বাবা? না, ডিভোর্স হয় নাই। আচ্ছা, ইন্টারেস্টিং। ওকে, ঠিক আছে, বলেন। পরে অনেক কিছু কইলো, থাকার জন্য থাকিনি। অনেকদিন বেড়াইছি, বেড়ানোর পরে আমার আব্বু কইলো কয় যাইতেছো গা, থাকো, এটা এটা নান কিছু লুপ টুপ দেখালো। আমি না থাকবো না, আমার নানির বাড়িতে আমি বড় হয়েছি, যেমন এইখানে আমার সব কিছু। আয় বললাম, আইসা ওই সময় 4-এর পরীক্ষা দিয়ে নেই, না দিয়েই কইছে আয় ঢাকা আয়। গেছি, মানে 4-এর পরীক্ষা, ফাইনাল পরীক্ষা দিয়ে নেই। পরে আয় হলাম, আয় আবার 1 বছর গ্যাপ গেলো। পরে আবার 4-এ 1 বছর পড়লাম, পরীক্ষা দিলাম। দেওয়ার পরে আবার মনে ছিল যে আব্বু দেখমু, যায় দেখে গিয়া বাঁচে না মরে ঠিক নেই, আমি বাঁচি নাকি মরে ঠিক নেই, অসুস্থ যেহেতু। পরে কয়েছে মা তাহলে চলে যাই দেখে গিয়া। পরে ফুফু আমি আব্বু একটা লুঙ্গি একটা পাঞ্জাবি নিয়ে গেছি, যত এক বাপ তো জন্মদাতা, ঠিক আছে। পরে গেছি, যার পর আব্বুর জন্য মনে করেন যে ইয়াতে নিলাম, পাঞ্জাবি লুঙ্গি নিলাম, নিয়ে মনে করেন যে বাড়িতে যাইনি, অনেক দাঁড়ো আইন নেয়া। পরে পাঞ্জাবি আর লুঙ্গি দিছি, দেওয়া পরে পিনদেন। পরে এই তো 3 দিন 4 দিন ছিলাম। পরে আব্বুর সাথে বললাম টললাম, আমার আম্মু আর আব্বু একটা ইয়ে ছিল না, মিল ছিল না। মানে 2 দিন যদি মিল থাকতো দেখতাম, তো 2 দিন পরে ঝগড়া রাখতো। আচ্ছা, আমার ফুপুর কথা শুনতো। পরে আসলাম এমন 2014 সালে। পরে আমার আম্মু গাজীপুরে গেছিল, যার পরে গাজীপুরে গুলচক্করটা আছে না, ওইখানে মানে ঘুরে আইতে লইছিল। পরে বাস এমন চাপ দিছে, মানে বাম সাইডের ইয়ে আছে না, রান আছে না, পুরা মনে করেন যে জ্বালায় রাখছি, ঠিক আছে। জ্বালানির পরে মনে করেন যে বাসায় নিয়ে আমি তো মনে করেন যে ওই সময় কিছু আমি কাজ করতাম ওয়ার্কশপে। আপনি কাজ করতেন? ওয়ার্কশপে কাজ করতাম। পরে ওই সময় আপনার গল্প শুনতাম। পরে ওই সময় আমার আম্মু মানে এই যে অ্যাক্সিডেন্ট হলো, আমি তো কত কিছু বুঝতাম না, একদম মনে করেন যে ওই কয়লা যেরকম এরকম কালো হয়ে গেছে। পরে মনে করেন যে আমি তো বুঝতাম না। পরে কানতো বিছনার মধ্যে, মানে খাটের উপরেই বাথরুম পায়খানা সবকিছু করাইতাম আমি। নানু তো বুড়া মানুষ, আপনি নিজে পরিষ্কার করেছি, বাথরুম পায়খানা কাপড় চাপড় সব আমি নিজে করছি। পরে এই ডাক্তার আনলাম, আনার পরে কয় চিন্তা করে না। পরে এই যে টিউব আছে না, এই যে টিউবের ভিতরে বয়ে যে পানি পড়ে না, গরম পানি পড়ে না, ওইগুলার ভিতরে কয় গরম পানি বইরা একদম। পরে গরম পানি মানে ইঞ্জেকশন দিত, ব্যথা হইলে মানে ইঞ্জেকশন দিতাম 150 টাকা নিচে একটা ইঞ্জেকশন। মানে কি করবো, কানতো, হারায় ঘুমাইতে পারতাম না।
পরে মনে করেন যে ইঞ্জেকশন দিতাম 150 টাকা নিত। ও ডাক্তার আইছে ডাক্তার আইছে কয় সমস্যা নাই, চিন্তা করো না, ভালো হয়ে যাবো। যেহেতু সমস্যা হইব না তাহলে যাক 5,000 টাকা গেছে, কিন্তু কিছু হয় না। আরো মনে করেন ঠোয়া উইটা জায়গাটা একদম নষ্ট হয়ে গেছে গা। আচ্ছা, পরে আমি তো মনে করেন যে আইর মা কান্দা বিশেষ মানে কি কমু গেলাম, মার কান্দা তো মনে করেন আর ভালো লাগে না। পরে আমার মাইলো মা কইছে বই রইছ, টাকা পয়সা নাই। আমি কইছি আছে 3,000 টাকা আছে। গেলাম ওই যে কিনা কয় পুরো মার্কেট এমএস মেডিকেল আছে না, ওইখানে গেলাম, নিলাম। নেওয়ার পরে না এটা তো এখন হইব না। পরে এমএস 3 তলা না 4 তলা গেছি। পরে এক ডাক্তার কইছে তুমি ঢাকা মেডিকেল যাও। আচ্ছা, পরে ঢাকা মেডিকেল গেলাম না যা মনে করেন যে বাসায় নিলাম। এদিনে গেল, যার পরে কান্দা আর ভাল লাগে না। মা যদি ছেলের সামনে কান্দা আর ভাল লাগে, খুব স্বাভাবিক তাইলে। আর নানু আবার মার মা আছে, হ্যাঁ মনে কান্দা করি করে। মা গুলোকে বাবা তাহলে এক কাম করো, পিজিতে নিয়ে যাও, টাকা কথা আছে পিজিতে নিয়ে যাও। পিজিতে গেলাম শুক্রবার দিন। আমার একটা মামা আছে, হ্যাঁ ড্রাইভার, বরিশাল, আমির মামা নাম, ঠিক আছে। পরে মনে করেন যে ওই আমির মামা কইলাম যে চলেন, হ্যাঁ আইলো। পরে মনে করেন যে 4 তলা থাকি, 4 তলাতে কুলো কইরা ওই আমির মামা নামাইছে। নামানির পরে আমার একটা বন্ধু আছে নাম রশিদ, ওই আপনি রেগুলার শুনে। পরে বাড়ি এসে যশোর জিনেরা। পরে ওর আমি 3 জন মিল্লা তুলছি, আর কান্দা 4 তলাতে নামানি মানে এই জায়গা একদম ঠুসা মানে ঠুসা পিঠে পড়ে গেছে গা। গেলাম পিজিতে দেখি মনে করেন ধরে না ওইটা হবো না। গেলাম ঢাকা মেডিকেল, আমি প্রায় নিয়ে ভর্তি করলাম, 3 নম্বর ভর্তি করলাম। নিয়ে ভর্তি করার পরে ডাক্তার আইলো, আসার পরে দেখার পরে কয় অপারেশন করতে হইব। কইরা তো দেরি করছে, গালাগালি করতেছে। পরে এই সময় মনে করেন অনেক কি করবো, পরে অপারেশন অনেক রক্ত পরীক্ষা দিছে। এই রক্ত পরীক্ষা ঢাকা মেডিকেল মানে যে গেছে বলতে পারবো ঢাকা মেডিকেল জিনিসটা কি। কিন্তু ডাক্তারগুলা অনেক ভালো, ডাক্তারের জন্যই ঢাকা মেডিকেল মানে রোগীগুলা বাইসা থাকতে পারে, ডাক্তারগুলা ভালো। ঢাকা মেডিকেল যারা গেছে তারা বুঝতে পারবো কি করছে, ঘটনা কি হয়েছে। বলতেছি মানে ঢাকা মেডিকেল ধর মার নিয়ে মানে অতীতে নিয়ে যাবো, মানে আড়াই নিতে পারি না, টলি নিবো, টলি 150 টাকা লাগবো। মহিলা গেছে টলি 150 টাকা লাগবো, মুখে 150 টাকা লাগবো, কে ধাক্কা নিয়ে যাবো, আবার নিয়ে আমো 150 টাকা লাগবো। আমার তো মনে করেন টাকা চিন্তা তো করলে হইব না, মারা তো নিয়ে যাইতে হইব। পরে তো কইছে 150 টাকা দিব, যান চলেন, মানে কইলাম যে চলেন, কটলি নাই। পরে লাস্টে জিদ দেখি করছে আমি টলি ধাক্কা নিয়ে আইছি, মহিলা গালাই দিচ্ছে আমি ধাক্কা নিয়েছি। আমি টেহা দিতে কইছেন, টেহা দিব 150 টাকা, তা আবার কাহিনী করেন কে। পরে কইছে কয় কে তুই এত জিদ্দা আজকে। আমি জিদ্দা মনে মানে মেডিকেল তো সরকারি, তা আপনারা তো ইয়েন কে, আপনার সরকারি বেতন দেওয়া রাখে না। পরে আমি টলি জিদ্দা ধাক্কা নিয়ে আইছি, আনার পরে মারে উঠাইছি, ওটা আমি ধাক্কা নিয়ে গেছি। পরে 2 তলা অপারেশন করে অতীতে নিয়ে গেছি। না যাওয়ার পরে কয় আজকে হবো না, মানে রাতে 4টার মধ্যে বই রয়েছি, তোমার মার অপারেশন আজকে হবো না। রাত 4টার মধ্যে বসে রয়েছি। 7টার দিকে গেছি অতীতে, 4টার মধ্যে বসে রয়েছি। আর মনে করেন যে বৈশা থেকে পরে সবাই গেছে গা, মার অপারেশন আর ওরা। পরে কি করবো, আবার এই রাতে 4টার সময় খাই নাই, আর লয় খাই না, নানি তো বয়স্ক মানুষ কি করবো। পরে ধাক্কায় নিয়ে এলাম 2 তলাতে, আবার 3 তলা ধাক্কায় নিয়ে এলাম। পরে নিয়ে আনার পরে মারে আবার শোয়ালাম, মহিলারা চিল্লাইলি করতেছে। পরে 100 টাকা দিলাম, দেওয়ার পরে পরের দিন কইছে তোমার মোর অপারেশন আজকে হইব। হওয়ার পরে নিয়ে গেলাম, নেওয়ার পরে মানে আরে ফেলে ছোটো বালতিগুলো আছে না, ওইগুলা বালতি মানে অপারেশন করতেছে, গ্লাস এরকম গ্লাস অপারেশন করতেছে। আর আমি দেখতে মানে বাইরে খাড়া রয়েছি, আমার কোথায় থেকে তুমি বাইরে খাড়াতে হবে, ভিতরে যাইতেছিলাম, কোনা তুমি ভিতরে থাকতে পারবা না। পরে আমি বাইরে থেকে গ্লাস দরজা থেকে দেখতেছি মানে রক্তগুলো পড়তেছে। আরে ফেলে বালতিগুলো আছে ছোটো বালতিগুলা, ওইগুলা বালতি মনে করেন 20 টাকা না 30 টাকা করে বেছে ও বেচতো ওই সময়। ওই বালতি মানে রক্ত 2 বালতি না কয় বালতি রক্ত ফালাইছে এই জায়গাটার মধ্যে। পরে মনে করেন চামড়াটুকু ফালাইছে। গরু মনে করেন এই যে দুধটা দূরে যখন চামড়াটা ছিলে, যখন চামড়াটা মোটা থাকে না, গরু একটা জায়গায় কোন জায়গায় সঠিক মন নাই, মানে এক জায়গাতে গরুর চামড়া কিন্তু মোটা থাকে, ঠিক আছে। ওরকম মনে করেন যখন নিয়ে আইছি, যখন মানে আনছে আইরে কান্দা। পরে এই যে ট্যাবলেট আছে না 50 টাকা বেছে বাথরুমের দরজা দেয়, ওইগুলো আনতাম। 4 দিন খাওয়া দাওয়া কোনো কিচ্ছু নাই, যখন অপারেশন করে নিয়ে আইছি। পরে মনে করেন যে যখন ড্রেসিং করবো, ওই ভাই অনেক ভালো ছিল।
পরে কইতো তুমি তো মেকানিক তুমি আমার গাড়িটা মাংনা করে আমি জামনে দেন না কাছে এমনি করে দেবো টাকা লাগবো নাকি যে অপারেশন করতো হ্যাঁ যে অপারেশন করতো মহাখালীতে যাই আমি মহাখালী গেলে আপনার কার্ডটা হেন আমার ফোন দেবেন আপনার গাড়ি আমি কাজ করে দেবো কোনো টাকাই লাগবে তুমি গাড়ির কাজ জানো হ্যাঁ গাড়ির কাজ জানি পরে পরে ড্রেসিং করতেছে ওখানে গেছি মানে ব্যান্ডেজ খুলছে খোলার পরে এই যে লাল ওইটার নাম না কি বলে গেছি মানে যেটা ড্রেসিং করে লাল দিয়া মেডিসিনটা দিয়া ভায়োলিন পরে ওইটা মনে করেন যে করছেন যে ডাক্তারের মানে মানে মানুষ আটকায় রাখতে পারে না এমন ভাবে শিখে মানে পুরা মেডিকেল উড়াই লইছে কান্দে মানে কান্দে আমার যে মারা গেছে আর মা আমার বাবা তুই আমার মারিস না আমার মারিস সাহায্য দিত মানুষ না কান্নাকাটি সাহায্য মনে করেন যারা দিছে তারা বড় বড় লোক বলতেছি পরে মনে করেন যে মারে ড্রেসিং করলাম করার পরে ডাক্তারে কইলো তোমার মারে এটা রান্না দিবা আর সময় পরে ড্রেসিং আমি সব কিছু ডাক্তার লয়ে মানে দিয়া মানে সবকিছু আমি করালাম ডাক্তার আমার নিজে হাতে করতে নিজে হাতে মানে মোজা কিনছি এক ব্যাগ হাত মোজা গুলা আর ডাক্তারও আসলো আর দুজনে করতাম ডাক্তার আমার দিয়ে কথা যখন তুমি বাসায় নিবা কোনো ডাক্তার কোনো কি আইব না বয়ে তুমি করবা আমি আমার তো মানবো না মানবো পরে দেখবা যে এই জায়গা দেখে কি বয় আইব না দেখ ভালো পরে ড্রেসিং করলো করার পরে প্রথম ড্রেসিং করলো 3 দিন না 4 দিন পরে পরে ভালো ব্যথা একটু কম আবার মানে রাত্রে ঘুমাইতে পারতাম না এত ব্যথা পরে মনে করেন ওষুধ দিত না ওষুধ দিলে ওষুধ কাম হতো না পরে পরে মনে করেন যে এই যে 50 টাকা করে যে বাথরুম টেবিল ওগুলো টেবিল আনতাম আর মনে করেন যে আর এই যে যেদিন অবসর করছে মারে ওই দিনকে তো মনে করেন যে মারে আনমু ওই দিনকে নিয়ে আইছে যে দুজনে নিয়ে আইছে দুইজনে 200 টাকা দিতে হইব মানে যাই করুক তাই টাকা লাগবে টাকা মানে টাকার কোনো বিকল্প মানে ঢাকা মেডিকেল টাকার কোনো বিকল্প নাই টাকা মানে যে হেনে যাইবেন এমনি টাকা লাগবে খালি ডাক্তারগুলার কারণে মানে ডাক্তারগুলা ব্যবহারের কারণে ঢাকা মেডিকেল মনে করেন যে লোকগুলা মানুষ দেখে বুদ্ধিমান দেখে জ্ঞান দেখে আমার পরে মনে করেন যে মনে করেন রক্ত লাগবো আমার তো মাথা নষ্ট হয়ে গেছে রক্ত পাবো কই পরে একটা লোক পাইছি রক্ত লাগবো 2 ব্যাগ রক্ত 4000 টাকা আচ্ছা বক্সিবাজার মুরেই কি রক্তের গ্রুপ কি ছিল এই নেগেটিভ ওরে বাবা অনেক ভয়ঙ্কর রক্ত না পরে 2 ব্যাগ রক্ত লাগবে 4000 টাকা কাট দিয়ে গেছে কত তোমার লাগলে নিয়েও না আমার তো মারা তো বাঁচাই দেবো আমি ওরকম কিছু চাই না কাম করছি বাসায় গেছি খাইছি ঘুমাইছি ঠিক আছে পরে মনে করেন বক্সিবাজার মুরেই মানে বক্সিবাজার যাই হাতে বাম সাইডে 2 তলা একটা আছে গেছি ফ্রিতে দিয়ে রক্ত রাখা দিয়েছি পরে নিয়ে গেলাম নেওয়ার পরে মনে করেন রক্ত আনার পরে মানে রক্তটা বেশি ভালো ছিল না পরে মানে প্রথম রক্ত যখন দিছে ইমুর খিচুনি শুরু করছে মানে ভোলার বাইরে মানে কত থাকলে মরে যেত গা তাড়াতাড়ি একটা আপু ছিল মারে যাই সবসময় দেখতো ওই আপুরে ডাক দিলাম দইরা গেছি যা 2 তলা যা ডাকে নিয়েছি আনার পরে ডাক্তার নার্স সবাই আইছে আর পরে তাড়াতাড়ি ইংলিশ নেও আরেকজন একটা ইংলিশ দিল মানে ছোট একটা ওই ইংলিশে তাড়াতাড়ি মারছে মারার পরে রক্ত পেতে আনছো আমি এমন জায়গাতে আনছি রক্ত পাই না কি করবো কয় পরে আর কিছু কয় না কয় রক্ত দিতেইব মানে 2 ব্যাগ রক্ত ইমার্জেন্সি লাগবো 2 ব্যাগ রক্ত লাগবো পরে মনে করেন 2 ব্যাগ মানে ডাক্তার যেগুলো আসবে নার্স যেগুলো আসবে মানে ওই ইয়াতে মনে করেন যে সবাই দইরা মানে জোর করে দইরা এমন কিছু নিচু করছে মনে করেন বিছনা তো উপরে তুলতেছে আবার নামাইতেছে এরকম পরে মনে করেন যে সবাই মিলে 27 জন দইরা নামায়া মনে ধর ইংলিশ দেওয়ার পরে মানে ঠান্ডা হয়েছে আর সবসময় ক্যানেলা লাগানো রাখতো স্যালান তো আছেই পরে 2 ব্যাগ রক্ত মানে পরে প্রথমটা দিছি একই অবস্থা দ্বিতীয়টা দিছি একই অবস্থা তুমি এই ইংলিশ নাইনা রাখা দাও পরে ইংলিশ নাইনা রাখা দিছি আনার পরে দ্বিতীয়টা একই অবস্থা পরে কইছে আপু যে আবার শুরু হয়েছে তাতে মোবাইল নাম্বার দিয়ে গেছে ফোন দিছি আইছে আর পরে এই ইংলিশ দিল দেওয়ার পর গেল 2 ব্যাগ রক্ত এখন একটু মোটামুটি এখন তো মনে করেন মা আমি আর থাকবো না আমার দুম গালালি উঠতেছে পরে আমি থাকবো না কারণ আমি গেছি ওই আমি থাকবো না থাকার পরে পরে কয় আমার লাগে আনিস না ওটা পরে মুরগি আনিস আর শুকনা মরিচ ভাইজা ডাক্তারে তো খাওয়ার নিষেধ
শুকনা মরিচ রুগী মানে রুগী তো মনে করেন যে কোন সময় কি কয়ে যায় মরে যায় ঠিক নাই, মনে আসার তো পূরণ করা উচিত। তারপরে যেটাই কইছে আমি বাসায় আইতাম, আমার একটা বন্ধু আছিল রশিদ, আর আমি আমার রুমে থাকতো। পরে আমরা মনে করেন দুইজনে পাক করতাম, আইতাম রাতে 8টার দিকে। আর সময় আয় আমরা বাজার সাজার করে আনতাম, দুইজনে পাক করতে করতে খাইতে খাইতে 2টা বাজতো মানে খাওয়া ঘুমাইতে ঘুমাইতে। আবার সকালে মনে করেন যে যখন ওই সময় ভরপুর শীত, ওই সময় যে নির্বাচন চলতেছে, পরে মানে যাইতাম সকালে যাই মনে করেন যে মারা করতাম। পরে আবার প্লাস্টিক মানে সার্জারি করতে যাইতে নতুন ওই বিল্ডিং এ বানিয়ে উঠে গেলাম। তারপরে কোন ডাক্তার আসে, পরে গেলাম ডাক্তারে দেখাইলাম। দেখানোর পরে কইলো কয় তোমার মোর এই 5 তলায় এত নম্বর ওয়ার্ডে তোমার মোর করতে হইব, ট্রান্সফার করতে হইব। এই ডাক্তারের কাছে আইলাম, ট্রান্সফার হইলো। অন্ত মাত্র পাগল হয়ে গেছে, আমি থাকবো না। কেলে কয় আমার ভালো লাগছে না, আমার ধরো 20 টাকা মারালা, আমার থাকবো না। কিন্তু আমি কি মানে এই জায়গাটা দেখলে যে কোনো দেখলে পরে মনে করেন যে মানে জায়গা পুষলে যেরকম পুষ বাইরে না, মানে বাইরে না, এরকম সাদা মানে বেন্ডিজ করা বাড়িতে আছে। আমি বারাসতে যাইতে দিয়েছি, আমার তো দুম গালালি করতেছে, নাচ দারোয়ান সিকিউরিটি কি মানে নাই, মানে সবাই ইয়েতে আয় পড়ছে। আমি যাই দিই ইমার্জেন্সিতে খাড়াই রয়েছে, আমার গালালি তোর আউন দরকার নাই। আমি যেমনি আমি কি করবো মনে করেন যে যেমনি 8টা যেমনি কষ্ট করে আইসে, পরে আমার বাসায় নিয়ে তুমি মারালা, নাহলে 20 টাকা মারালা। পরে আইসি মানে পরে কি করবো অন্তম করতে হইব, সিনজিতে তুললাম, তুললা আইলাম বাসায়। আর পরে অন্ত মনে করেন যে গন্ধ মানে থাকা যাইতেছে না, ওই জায়গার গন্ধ মানে অনেক নিয়ে না। পরে আমি কইছি মা আমি ড্রেসিং করে দিই, পরে আমি ব্যান্ডেজ করলাম। খোলার পরে হাত মোজা লাগাইলাম, করলাম, সবকিছু লাগালাম, সবকিছু দিয়ে দিছি, সবকিছু কিনে নিছি যাতে কে না ধরন লাগে। পরে আমি করতেছি ড্রেসিং সিলার মারতেছি, আমার দেখা হইব না, আমার হাত ধরে বাবা তোর পা ধরে তুই কিছু করিস না, আমারিস না। পরে আমি কি করবো, আমি আমার দেখা হইব না, বুঝছি। পরে গেলাম ডাক্তারের কাছে, মানে এলাকার মধ্যে যে ডাক্তার থাকে, পরে ডাক্তারের কাছে ডাক্তারে নিয়ে এলাম। দেখেন তো ডাক্তার আই দেখে ওমায় এটা কি রোগীর সামনে আমার এটা কি আমার পক্ষে সম্ভব না, তুই মেডিকেল নিয়ে যা। আমি পরে মারা গালালি করলাম, দেওয়ান দেখছো মেডিকেল, তাই এখন আবার মেডিকেল যাইতে হবো। একদিন কোনো রুম গেছে, পরের দিন তো ব্যথায় মানে ঘুমাইতে পারি না, ঠিক আছে। আমি তো ঘুমাইতে পারি না, আর নিজেও ব্যথায় ঘুমাইতে, পরে গেলাম আবার মেডিকেল। পরে উনি তো ট্রান্সফার হয়ে গেছে, ট্রান্সফার সব কিছু দিয়ে দিয়েছি, কাগজ মধ্যে দিয়েছি। গেলাম ওই ডাক্তারটা খুঁজে বার করতে হইব, ডাক্তারের নাম যেমন কি আছে সেটা মনে নেই। ডাক্তার খুঁজে বার দেবে গেছি, পরে ডাক্তার খুঁজে বার করছি। বাঘর রবিবার দিন আর বুধবার দিন বইতো। পরে ডাক্তার দেখালাম, কয় আচ্ছা তোমার মারে, পরে তোমার মারে ওইতে অমুক জায়গায় নিয়ে যাও, 5 তলায় নিয়ে গেলাম। তখন মনে করেন যে রক্ত লাগবো এবং রক্ত অপেক্ষা দিছে। তখন আমি যে কাম করতাম, ভাই আসলে শহীদ ভাই আমার দিয়ে কাম করাইতো, মালটা আনতো আইন আমার দিতাম, কাজ করে কমপ্লিট করে আবার নিয়ে দিত। পরে শহীদ ভাইয়ের ফোন দিলাম যে ভাই আপনার নাকি ঢাকা মেডিকেল লোক আছে, আছে। পরে গেলাম, পরে যে মা ছিল বানিয়ে 5 তলায়, ওনে সাইবুল ভাইয়ের নাম্বার দিল, 3 জন নাম্বার দিল, 3 জনের দ্বারা গেলাম, কারণ পরিচিত যারা আছে সবার কাছে ফোন দিছি, ঢাকা মেডিকেল কি আছে 3 জন দ্বারা গেলাম, একটু হেল্প যদি পাই গেলাম। তারপরে কইলাম যে কয় ভাইয়া আমি তো এই সাইডে আমার তো নাই, কিন্তু আমি ফোন করে কই দিতাম। পরে ফোন দিল কি সাইবুল ভাইয়ের কাছে বানিয়ে 5 তলায়। পরে ফোন দিল, কয় আমার একটা রুগী আছে, রুগীটা একটু দেখো। পরে কয় আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার যা লাগে তুমি আমার কইবা, আমি তোমার যতটুকু হেল্প পারি করে দেবো, ঠিক আছে। টাকা ওষুধ দিতে পারবো না, কিন্তু হেল্প তো করতে পারবো। পরে যে আমির হোসেন আমু কি নাম, পরে হ্যাঁ বাসা হয়েছে 7 তলা, গেল হ্যাঁ দ্বারা যাবো রইলাম, ফাইল দেখালাম। জানে পরে করলো, কয় আচ্ছা ঠিক আছে চিন্তা করো না, আমি তোমার ওখানে ফোন করে দিয়েছি, তোমার আম্মুর সমস্যা হবো না। আমি আচ্ছা ঠিক আছে, মানে যায় না যা লাগে। পরে গেলাম, তারপরে মানে রক্ত পরীক্ষা দিত, রক্ত পরীক্ষা প্রায় 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। ঢাকা মেডিকেলে 6,000 টাকা, 6,000 টাকা রক্ত পরীক্ষা করেছি। মানে এটা আমি রেশিও চিন্তা করছি, মানে ঢাকা মেডিকেলে যদি 6,000 টাকা লাগে, তাহলে একটা প্রাইভেট হাসপাতালে এটা কি পরিমাণ? প্রাইভেট হাসপাতাল মনে করেন কি কম, আর এটা বলার ভাই ঢাকা মেডিকেলে স্লিপগুলো ছিল মনে করেন 6,000 টাকা খালি রক্ত পরীক্ষা করছি। প্রথম 5 থেকে 6,000 টাকা রক্ত পরীক্ষা করছি। পরে মনে করেন মামাটা আমার আত্মীয় স্বজন যারা আছে মনে করেন কেউ আয় নাই, ঠিক আছে, খালি নানি আসিল,
গেলাম, তারপরে ইয়ে করলাম, পরীক্ষা করলাম। এখন মনে করেন প্লাস্টিক সার্জারি করবো, পরে ব্লেড লাগবো 1200 টাকার ব্লেড। আমার কাছে 2000 টাকা, প্রায় ওখানে টাকা লাগছে 5000 না 6000 টাকা। কিন্তু একটা জিনিস কি, মানে 52 ইউনিটে যারা প্লাস্টিক সার্জারি করতে যায়, মানে কি কমু, যে একটা রোগী তো আজকে অপারেশন করার কথা, ঠিক আছে, অপারেশন হইলো না, এই রোগী তো ওষুধগুলা রোগীর কাছে ঘুরাই দিব না, এই ওষুধগুলা ঘুরাই দেয় না ঘুরাই কি করে একজনের কাছে এই ওষুধগুলা বিক্রি করে দেয়। মানে যার অপারেশন হইলো না, জিনিসগুলা ভিতরে নিয়ে গেছে, যেই জিনিস একবার ভিতরে ঢুকবো এই জিনিস আর বাইরে না। পরে মানে দৌড়াদৌড়ি করতে করতে একবারে কইবো না, একবারে কয় না, কই এটা আনো, কবলিট আনো, কবলিট এটা হইব না, 1200 টাকা হইব না, আরো ভালোটা লাগবো। ওই সময় আমার কাছে টাকা নেই, সবকিছু দিয়া সুই টুই সবকিছু আইন না, ওষুধ সব আইন না, পরে দিছি। তারপরে আমি আর ওষুধ মনে করেন, আমি তো দেখছি, ঘুরে ঘুরে দেখছি, আমি আর প্যাকেট আবার মারে কই মা জান গেলে যাইবো, প্যাকেট আর ছাড়াছাড়ি হইব না, কারণ টাকা নাই কিন্তু। মা কছে আচ্ছা, জ্ঞান যতক্ষণ থাকবো তখন প্যাকেট আর ছাড়বো না। মা মনে করেন যে যতক্ষণ থাকছে জ্ঞান তখন প্যাকেট আর ছাড়ে নাই। পরে যা যা প্যাকেট ধরে গেছেন, যা যা লাগবো নেন, আমি আছি। পরে মনে করেন যে আমার অবসর করতে মা দিদি কথা হয়েছে। পরে মানে যেটুক বাচ্চে মা আবার ছাড়ে নাই, যতক্ষণ জ্ঞান ছিল ছাড়ে নাই, মানে জ্ঞান অবস্থায় পরে শেষ হয়ে গেছে। মা আবার মুখ ধরে ধরে রাখছে, ধরে এমনি কই দিছে, এমনি রাখছে। পরে বাইরে এসে পরে আমি আবার, আমার কাছে টাকা নাই, পরে একটা মলম আছে 190 টাকা দাম, আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা আছে 200 টাকা। পরে পরে মনে করেন গেলাম ডাক্তারের কইলাম একটা মলম দেন, মলম 190 টাকা দাম, আমার কাছে আছে 200 টাকা। গেলাম, তারপরে কইছে একটা মলম দেন। হ্যাঁ কি করলে কি, যে মলম তো দিছে আর উল্টা মনে করেন যে 300 কত টাকা তুমি ঘুরাই দিছি। আমি কি কমু, যে বিপদের সময় আমি কি কমু, আমি কইছি যাক, মানে আমার কাছে একটাও নাই, বাসায় আমার কাছে একটাও নাই, ঠিক আছে, আমি আর কিছু কই নাই, কিন্তু সিসি ক্যামেরা আছে। আমি কইছি না, আমি যাক দিছে, আমি জায়গা মলম দিছে, টাকা পেয়েছি জায়গা, ঠিক আছে। আমি কইছি পরে এক সময় সুযোগ পাইলে টাকাটা দিয়ে দিব, ঠিক আছে। পরে আমি কইছি যাক আইসি, পরে নানিরা কই যাচ্ছি, পরে মনে করেন যে মা কি খাইবো, পরে ও মহিলারা যদি মহিলা নিয়ে এসে, মানে জ্ঞান ফিরছে না, জ্ঞান না ফিরে ওই মাছ দৌড় মারছে মহিলা, যে মহিলা আমি যে কইতে আতুছি এটা দেখছি, দেখে বাচ্চা আনছি আন্না দেরে, আমি বিপদে পড়ছি, ভূমি করতেছে, ইয়া করতেছে, আমি আর সামারতাই না, আমি আর লাগতারি না। আচ্ছা ঠিক আছে, শুনবো আপনার কাছ থেকে। হ্যাঁ বলেন। পরে মনে করেন যে মহিলা দুইটা নিছে, মহিলা দুইটা ই করতেছে, তোমার আম্মুরে নিয়েছি, টাকা দাও। কি এর টাকা, টাকা দাও। পরে আমি কইছি টাকা তো আমার কাছে নাই, টাকা দিতে হবো, নাই মানে 200 টাকা দিবা। আমি কে 200 টাকা কে, 200 টাকা আমি তুলে দিয়ে নিয়ে দিয়েছি, তাই 200 টাকা কে, তোমার 200 টাকা বসে দিতে হবো। মনে করেন এরকম ভাবে মনে করে ধরছে, মানে কয়ে ভাই মানে 100 টাকা দিছি, মানে এরকম ভাবে দিতে হইব, কোনো কিছু করার নেই। যাক ওখানে মনে করেন 2টা মহিলা আছে, মানে 52 ইউনিটে 5 তলায় 2টা মহিলা আছে, ওখানেও আছে। মানে মহিলারা মনে করেন গোসল করাইলে 100 টাকা নিচে গোসল করাইবো না, 100 টাকা নিচে গোসল করাইবো না। ড্রেসিং করবো 150 টাকা 200 টাকা লাগবে ড্রেসিং করতে। তাই এমন ভাবে ড্রেসিং করবো, রক্ত তো পড়তে আছে, মানে এমন ডইলে গোসল ড্রেসিং করবো, রক্ত পড়তে আছে, মনে করেন যে কি কমু, মানে একদম কষায়ের মতো, যে কষায় তো মনে করেন যে ভালোভাবে করে, কষায় তো খারাপ ভাবে করে। একদিন দেখছি আর মনে করেন যে মানে পুরা শৈলী ইয়ে করে, মনে করেন যে মানে ইয়ে করতো, মানে ডলতো, ডইলা মনে করেন আর কানতো। বাচ্চা কাচ্চা যে শিশু আটা তো 5 তলা বাচ্চা কাচ্চা আছে, ওগুলো তার বেশি কান্দে, ঠিক আছে। পরে মনে করেন যে আর কিছু কিছু মহিলা আছে দেখছি, একটা মহিলা ছিল ওই সময়, মহিলা কেউই নাই, ঠিক আছে, অবসর করে ফালা দিয়েছে, আইরে কান্দা আছে, ঠিক আছে। পরে 2 দিন পরে মহিলা মারা গেছে। পরে মহিলারা পড়ে গেছিল গা, আমি আর 2-3 জন মিললা পরে মহিলাটা তুললাম, মানে নিচের থেকে তুললাম, গুছুকানি লোক নাই। পরে ড্রেসিং করবো, মানে মহিলা কান্দা আছে। পরে ড্রেসিং করার লাগে পরে কয়েকজনে মিললা 10 টাকা 5 টাকা দিয়ে মনে করেন ড্রেসিং করাইলো। করানোর পরে ওষুধ তো লাগবো, ড্রেসিং তো করছে, ওষুধ তো লাগবো, ওষুধ কিভাবে আনবো। পরে মহিলাটা 2 দিন পরে মারা গেল। পরে আমি মা একটু ঠান্ডা থাকতো, রাত্রে আমি ঘুরতাম। আপনি এফএম রেডিও শুনলে কিন্তু মানে আমি এখানে শুনতেছি, আপনি যদি শুনেন তাহলে কিন্তু ডবল শব্দ এটা, ঠিক আছে। আমি যেতাম দেখি যে শুনতেছে, যারা আমরা শুয়ে রয়েছি অসুস্থ, কানে হেডফোন লাগে শুনতেছে, লোকজন শুনে অসুস্থ অবস্থায়, মানে আপনি গেলে দেখতে পারতেন যে কি সত্যি না মিথ্যা। মানে আমি যখন দেখেন 1-2টা এফএম রেডিও বাজবো, তাই ডবল শব্দ হইব, আপনি ডাবল শুনে বুঝতে পারতেন, ডাবল শুনে বুঝতাম যে শব্দ হয়েছে। এই রোগীরা শুনতো, এইসব রোগীরা শুনতো, এখনো
আপনি মানে ঢাকা মেডিকেল গেলে আপনি পাইবেন, মানে আপনার জীবনে গল্প এত হয়েছিল। আমি আপনাদের জন্য অন্তর থেকে দোয়া করি যারা এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজে আছেন কিংবা বিভিন্ন হাসপাতালে যারা অসুস্থ রোগী আছেন, তারা শুনছেন আমাদের এই জীবন গল্প। আমার এই অবস্থা আসলে কখনোই জানা ছিল না, এবং আমার আসলে ঢাকা মেডিকেলে যাওয়ার সুযোগ হয়েছিল মাত্র একবার। আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম ঢাকা ইউনিভার্সিটিতে, তখন অনার্সে বা মাস্টার্সে পড়ছি, হঠাৎ করেই অসুস্থ হয়ে গেলাম। এবং যেটা হলো যে পরে বাণিজ্য মূল্য হইতেছে ওই সময়, ঠিক আছে, নির্বাচনের পরে বাণিজ্য মূল্য হইতেছে। পরে একটা মামা আছে কালাম, হ্যাঁ ড্রাইভার মারা গেছে। পরে হ্যাঁ কইলো যে আমি ডোনার, আমার কাছে কার্ড আছে, তুই এক কাম কার্ডটা নিয়ে যাওয়ার পরে তোর একটু হেল্প হইব, তোর 300 টাকা গেলে বাঁচবো। মানে যারা মানে ডোনার অন টাইমেতে বা বিভিন্ন ইয়াতে কিনে ব্যাংকেতে, ওই রক্তগুলা ভালো। আর যারা মনে করেন এই যে আউট থেকে রক্ত কিনে, আমি চাই যে তারা যে আজকে যদি আমার এই গল্প শুনে থাকে, কেউই যাতে জীবন মানে টাকা রক্ত না পাক, মরে যাক, তারপরও এই রক্ত যাতে না কিনে। মানে এত কষ্ট পায়, তার সে বলো মরে যাওয়া ভালো। আমি তো নিজের চোখে দেখছি। পরে মনে করেন যে যাই হোক রক্ত বললাম, ভরার পরে বাসায় নিয়ে এলাম। বাসায় নিয়ে এলাম, ওই একটা জায়গা মিস করে গেছি। মানে আমার আম্মার একটা লোকে হেল্প করছে, না করলে নাই। যে আওয়ামী লীগের নেতা আছে সৈয়দ আশরাফ, ঠিক আছে, আমাদের দিকেই, ঠিক আছে, তার ভাই ওই লোকটা আমার আম্মার হেল্প করছে। ওই লোকটা হেল্প করছে। আর একটা হয়েছে মনে করেন ফ্লাইওভারের কন্ট্রাক্টর, ঠিক আছে। পরে ওই লোকটা আমার মারে অনেক হেল্প করছে, 5,000 টাকা দিছে। আর গ্রামের মানে মহাখালী রসুলবাগে মানে মহল্লার লোকে অনেক হেল্প করছে। হ্যাগর কথা না করলে নাই, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। না ঠিক আছে, হ্যাগর কথা না বললে নাই, কারণ অনেক হেল্প করছে। হ্যাঁ কিছু লোক ছিল মানে অনেক হেল্প করছে। পরে মারে ওইখান থেকে এই যে লিস্ট নিলাম, বাসায় নিয়ে আসলাম। পরে আমার কাছে না একটা টাকা অনেক। আর একটা মহিলা মানে অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই একটা মহিলার কাছে টাকা দিছিল, আমার কাছে জিজ্ঞাসা করে নাই, 1,000 টাকা দিছিল। পরে ওই মহিলা নিয়ে এলাম, যে অন্ত মনে করেন মা কান্দাছে, দুম কান্দাছে। আমি কেমনে থামামো? আমি তো মানে আমি এর লগে ইয়ে করে আমি আর মালে সিলাইলি করতেছি, কান্দা বন্ধ করে লাগা। পরে আমি কানে হেডফোন লাগায়া এই সময় কি করবো দুঃখের মধ্যে, এই সময় মনে করেন মারা সান্ত্বনা না দিয়া আমি কানে কিছু না শুনি গান শুনতেছি। পরে মা তো কান্দাছে, দুম কান্দাছে। পরে মহিলা আইলো, মহিলা কইলাম যে মহিলা মা কান্দাছে, কান্দা দেখে হয়েছে কত আমার টাকা 3,000 টাকা, ঠিক আছে আমি টাকা দিতেছি। গেলাম, পরে ফার্মেসিতে যাই ওষুধ নিয়ে দিল, কোনোরকম গেল। 100 মধ্যে লোন নিলাম, নেওয়ার পরে আমার লোন নিয়ে আমার মোটামুটি ভালো করলাম। পরে নিয়ত করছি দেখি মাস চলে মিলত পড়ানি। পরে মিলত পড়াইছি, পরে নিব সবাই আইছে, মা সবাই আইছে, মিলত পড়াইছে। পরে নিবারে মা মোটামুটি সুস্থ হয়েছে, হাঁটতে পারে, মামাও আইছে, সবাই আইছে, হাঁটতে পারে। পরে আমার আম্মা পিঠা বিক্রি করতো ওই সময়টাতে, মানে ওই সময় কি মানে মোটামুটি পিঠা বিক্রি করতো, কিন্তু অত করতো না। কিন্তু তারপরে আবার পিঠা মানে সুস্থ হতে ওনার কতদিন লাগলো? এই প্রায় 1 বছর মতো লাগছে। 1 বছরের মতোই দৌড়াদৌড়ি চলছে। পরে মানে পিঠা বিক্রি করতো, মানে ভালোভাবে মানে বুঝতে পারতো না। এক সাইডে মানে ইয়ে কইরা মানে বসতো, নিচে ফোম দিয়া মানে জল সইয়ের উপর নিচে ফোম দিয়া পরে বসতো। পরে পিঠা বিক্রি করতো, পিঠা প্রায় ভালো পিঠা চলতো। কোথায় বিক্রি করতে? এই যে মহাখালী রসুলবাগের বসতো। হ্যাঁ, আজকে এই গল্পটা মানে মহাখালী রসুলবাগের অনেক লোকে শুনতেছে। আমার যারা ফেসবুক ফ্রেন্ড প্রায় 5,000-এর বেশি ফ্রেন্ড, তারা আপনার সবাই মানে 90% আপনার এই গল্প শুনে। সবাইকে সালাম জানাচ্ছি আমি আমার এই অনুষ্ঠান থেকে, এবং I respect you guys cause you are the heart. Actually আপনারাই এই অনুষ্ঠানের শ্রোতা, অ্যাকচুয়ালি আপনারাই আমাদের এই অনুষ্ঠানটাকে বাঁচিয়ে রেখেছেন। ওকে, তো আপনি যেটা বলছিলেন যে ওই রসুলবাগে না, মহাখালী রসুলবাগে এই সময়টাতে বাবা দেখা করেনি আপনার বাবা আসে না? আব্বা মেডিকেলে থাকা অবস্থায় মারা গেছে। কিভাবে মারা গেল? অসুস্থ ছিল। আপনি জানছেন যে বাবা মারা গেছে? আমি মানে মেডিকেল থাকা অবস্থায় মারা গেছে কি, যে সময় বাসায় নিয়ে এসেছি, পরে আমার ফুফা ফোন দিছে, কয় রাব্বি একটা কথা কই, রাতে 1টার সময়, কি কয় তোমার আব্বু তো মারা গেছে। কবে? পরে কয় 3 দিন, তোমার মোবাইল বন্ধ। আমি মোবাইল চার্জ দিতে মোবাইল বন্ধ, পরে পাওয়া যায় না। পরে ওই সময় মোবাইল মানে টাকার জন্য মোবাইল বিক্রি করে দিছি, যা ছিল বিক্রি করে মার ট্রিটমেন্ট করলাম। পরে আনলাম, তারপর পিঠা বিক্রি করার সময় কিস্তি তুলতাম, তোলার পরে তুলে পিঠা বিক্রি করতো। মানে যেই লেনগুলো হয়েছিল মানে প্রায় হিসাব করছি, মানে সব মেডিকেল আসার পরে
1,30,000 টাকা গেছে। 1,30,000 টাকা কি ঋণ? ঋণের উপর না, মেডিকেল থেকে। কিন্তু ঋণ হইছে কত 18,000 টাকা ঋণ হইছে। 18,000 টাকা ঋণ, আর বাকি টাকাগুলো যেভাবে হোক মানুষের কাছ থেকে হেল্প মিলায় মানুষে দিছে। আচ্ছা, 1 টাকা ছিল না, 1 টাকা 5,000 টাকা আমার হাতে ছিল। টাকা করতেছে নিজে জানি না। আমার ফুফু দিছে, মানে তাওয়াক্কুল তো আল্লাহ, জি বিপদে পড়লে ব্যবস্থা হয়ে যায়। আমি এই মানে মানুষে কয় যে বাইঙ্গা জায়গা ইয়ে করে হাল চাই না। আমি আমার মানে পড়ালেখার জন্য আমার মাস্টার একটা জিনিস শিখাই দিছে, একবার না বলে দেখা শুতে পারিবে না, কথাটা বলেও না। আর আমি এই কথা কোন ক্লাসে থাকতে আপনার লেখাপড়া শেষ হয়ে গেছে? আমি 8 পর্যন্ত পড়ালেখা করছিলাম, পরীক্ষা দিতে পারিনি। আচ্ছা, পরে ঢাকায় পড়লাম, কাজ করতেছি, গ্যারেজে কাজ করতেছি। 5,000 টাকা দিন তো আমারে, আর আউট ইনকাম হইতো টুকটাক। দুজনের ভালোই গেছিল। পরে এই তো 2 মাস হতো অনেক শান্তিতে ছিলাম। তারপর মা আর আমি সমিতিতে লোন তুলতাম, তুলে দিলে এটা করতাম আর কি, কিন্তু টাকা হাতে রাখতে পারতাম না। এরপরে আমি কাজের পরে ড্রাইভিং শিখলাম। ড্রাইভিং? হ্যাঁ, মানে এখান থেকে ড্রাইভিং শিখলাম। পরে শেখার পরে লেগুনা চলে না, লেগুনা গুলো চালাই। মানে লেগুনা যারা হেল্পারি করে, মানে কি কম যাত্রীরা মানে এত বিশ্রী ভাবে ব্যবহার করে, মানে মনে করে যেন মানুষই না, অন্য কিছু মানুষই মনে করে না। মানে মানুষের সম্মান দিলে সম্মান করে না, কি কমায় না। কিন্তু কিছু কিছু মানুষ অনেক সম্মান করে, আর কিছু কিছু মানুষ হেল্পার এমন যাতা ব্যবহার করে, ঠিক আছে। সারা দিন রোদের মধ্যে, এই রোদের মধ্যে পুইরা 400 টাকা 500 টাকা বেতন পায়। কোনোদিন আছে 200 টাকা লয়ে যায় এই হেল্পারে। কিন্তু এই হেল্পারটা হেল্পার মনে করেন, আর ড্রাইভারটা মনে করেন কি কমু, একটু উল্টাপাল্টা হইলেই ড্রাইভারটা কি ঠিক আছে, উল্টাপাল্টা হয়, এটা আমিও বিশ্বাস করি। কারণ এই যেটা লেগুনা চালায় হেল্পার ড্রাইভার কি কমু 90% মনে করেন যে ইয়া না, নেশাগ্রস্ত থাকে, ঠিক আছে। আমি আল্লাহর মধ্যে চা পান সিগারেট কোনো কিছু খাই না, ঠিক আছে, আল্লাহর মধ্যে ইয়ে। কিন্তু যারা খায় কি কমু, সকাল 10টা হইলে 11টা হইলেই কি করবো, রাস্তা গাড়ি বার করলে 700 টাকা জিপি দিতে হয়, রাস্তা খরচ। মানে জিপি না দিয়ে মনে করেন যে টাকা কামাইবো যাইবো গা ইয়ে খাইতে। আমাকে একটু হিসাবটা বলেন তো, যে আপনারা যারা লেগুনারা চালাচ্ছেন, যে মালিকের, সে মালিককে কত টাকা দিতে হয়? মালিককে দিতে হয় 1500 টাকা প্রতিদিন। আচ্ছা। আর রাস্তা খরচ 700 টাকা। এটা কাকে দিতে হয়? এটা রাস্তা যারা কন্ট্রোল করে। আমাদের তো লাইসেন্স নাই। লাইসেন্স ছাড়া যারা রাস্তা কন্ট্রোল করছে তাদেরকে দিতে হবে? তাদের দিতে হয়, ঠিক আছে। দেশ মাটি এই রাস্তা কন্ট্রোল করে কারা? রাস্তা মেন একজন আছে, রহিম ভাই, ঠিক আছে। আমি ভাইকে তো চিনি না, তবে এটা ঠিক যে মানে এটাও বৈধ না আর কি। আপনারা লাইসেন্স নেননি সেটাও বৈধ না, যারা রাস্তা কন্ট্রোল করছে ওরাও বৈধ না। তো 700 টাকা প্রতিদিন তাকে দিতে হয়। 700 টাকা প্রতিদিন তাদেরকে দিতে হয়। তারা মনে করেন যে সবকিছু সার্জেন্ট সব 15 আর সাথে 2200 গেল। 2200 টাকা। তেল ধরেন 1000 টাকা। হ্যাঁ, 3200। দুজনে খরচা আছে 300-400 টাকা। খরচা দিলাম, খরচা বাড়ছে, খাওয়া দাওয়া করতে হয়, ঠিক আছে। 3500 টাকা। 3500 টাকা বাদ দিয়া তারপর মনে করেন যা হইব বেতন, তেল। মালিকে কিন্তু বুঝবো না যে আজকে বেতন পাই নাই বা ই করে না, একটা কম দিব না। এই টাকা ফিক্সড টাকা, এটা খরচ হবে। এই 3500 টাকা কি প্রতিদিন ওঠে? প্রতিদিন কিছুদিন আছে উঠে না, বাসা থেকে এনে দিতে হয়। কিছুদিন আছে উঠে না, বাসা থেকে এনে দিতে হয়। আর মনে করেন কিছুদিন আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। অ্যাক্সিডেন্ট হলে মনে করেন যে নিজের পকেটে দিতে হয়। কিছু কিছু মালিক আছে পুরাটা দেয়, আর কিছু কিছু মালিক আছে দেয় না, তখন নিজের পকেট থেকে খরচ করে। অ্যাক্সিডেন্ট হলে ভাই কি কম, মানে যেই গাড়ি অ্যাক্সিডেন্ট হোক আগে মনে করেন ড্রাইভার হেল্পার ধরে মারে। কি মারা মানে মানুষই মনে করে না। এক রাস্তায় গাড়ি চলে অ্যাক্সিডেন্ট হয়, ঠিক আছে, মানুষই মনে হয়। আর সার্জেন্ট তো মনে করেন যে সার্জেন্টের কাম করবোই, কারণ লাইসেন্স নাই, মামলা দিব না। একটা গাড়ি মনে কাগজপত্র ঠিক নেই, ঠিক আছে। হাজার মানে যে গাড়ি 100-এর মধ্যে একটা 2-2টা গাড়ি পাইবেন কাগজ ঠিক। তার মানে একটা অ্যাক্সিডেন্ট হয় মানে সারাদিন মাটি। কিছু মালিক আছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে, টাকা গেছে, গাড়ি চালিয়ে টাকাটা পরে দিব। আমি এমন অ্যাক্সিডেন্ট করছি, প্রায় টানা 2 দিন করছিলাম। একদিন করছিলাম, আমার দোষ নাই এরা, তারপর আমার দোষ নাই লো পল্লবী থানার ওসির গাড়ি, ওসি মানে কোনো ইন্ডিকেটার দেয় না, কোনো হর্ন দেয় নাই, বুঝ করে গাড়ি ঢুকাই দিছি। পরে আমার গাড়ি পুরা গাড়ি লোড, এদের 7 রাস্তা। পরে লুকিং গ্লাস ইয়ে গেছে, সোজা গেছে, আর ড্যাপ খাইছে। পরে 2000 টাকা জরিমানা গেল, এটা গেল। আরেকদিন এক লোক মাঝখানে যাইতে পারে নাই, মানে অপারেশন করাই হাঁটুর মধ্যে যাইতে পারে না, পড়ে গেছে। পরে ওখানে 5000 টাকা গেল। এই তারপরে আমার কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই। মানে 1.5 বছর। কয় টাকা থাকতো তোমাদের এইসব 3500 টাকা দেওয়ার পরে? 3500 টাকা এমন আছে, ধরেন 2000 টাকা থাকে, এমন আছে মানে 500 টাকা থাকেই, 500 টাকা থাকেই। কিন্তু একটা কথা কি, যে টাকা কামাইতে পারলে এই লেগুনা যারা চালায়
কামাইতে, সেটা আমি এই যে এসির মধ্যে স্টুডিওতে বসে যদি এভাবে বলি তাহলে এভাবেই বলবো, কিন্তু রাস্তায় যখন চলি বা রাস্তায় যখন সাধারণ মানুষ চলেন, রেডিওতে হয়তো এটাই শুনতে ভালো লাগবে যে না তাদের প্রতি খারাপ ব্যবহার করা উচিত না, এবং কিন্তু প্র্যাকটিক্যাল ফিলটা আসলে অন্যরকম হয়ে যায়। অন্যরকম হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকে। কারণটা হলো মানুষ রাস্তায় গেলে কেন জানি ব্যস্ত হয়ে যায় এবং ফাঁক ফুকুর যেমনি পারে সেদিক দিয়ে বের হয়ে যেতে হবে, তারা দুনিয়ার সমস্ত তারা হচ্ছে রাস্তাতে। এবং শুধু তাই না, এই যে লেগুনাতে যে এত মানুষ নিয়ে যায়, একটা লেগুনা কি পরিমাণ রিস্কি এটা যারা চালাচ্ছে তারাও জানে, যারা উঠছে তারাও জানে। তো এবং এই যে ব্যবহারগুলো করে সেটা করা উচিত না, কিন্তু ওই যে টেম্পারমেন্টের একটা ব্যাপার আছে না, কেউ কিন্তু আসলে হ্যাপি না। ওই লেগুনাতে ওঠার পরে যেভাবে বসে থাকে মানুষ, গরম টরম সব কিছু মিলিয়ে আর যে অবস্থাটা হয়, তাতে আসলে মাথা ঠিক রাখা খুব মুশকিল। এটাও ঠিক, এবং পাশাপাশি এটাও ঠিক যে এই রকম ছেলেরা যারা কাজ করে তারা 200 টাকা 300 টাকার জন্য সারা দিন রোদে পুড়ে দাঁড়িয়ে থেকে কি ভয়ানক রকমের কষ্ট করে এইগুলো করে। তখন কথা হচ্ছে, একটা মানুষ যখন টেম্পার হয়, সেই টেম্পারটা সে কার ওপর তুলবে? সে তো সিস্টেমকে কিছু বলতে পারছে না। খুব স্বাভাবিকভাবেই সে মনে করে ড্রাইভার আর কন্ডাক্টরের দোষ, এবং কন্ডাক্টর আর ড্রাইভারকে উপরে গিয়েই হলো এবং নিরুপায়। আমি মানে আমার নিজের অভিজ্ঞতা, ঢাকা শহরের ড্রাইভার এবং কন্ডাক্টররা যে পরিমাণ যাত্রীদের দ্বারা হয়রানি হয়, এটা আমি তাদের পক্ষ নিয়ে বলছি না, এটা সত্য কথা। হ্যাঁ, তারাও হয়তো বা অনেক সময় খারাপ আচরণ করে, এটা ঠিক। তবে এটা দেখেছি আমি যাত্রী হিসেবে, আমি লম্বা একটা সময় পাবলিক বাসে চড়েছি, আমি এখনও মাঝে মাঝে চড়ি। মানে পাবলিকের যে ক্ষমতা ঢাকা শহরে, অন্যান্য জেলাতে এই জিনিসটা নাই, এবং একটা পাবলিক শাউট করলে দেখা যায় উল্টো ড্রাইভার তার উপর শাউট করছে। কিন্তু ঢাকা শহরে এই জিনিসটা আমি দেখেছি খুবই ইমব্যালেন্স, এবং আমি চাই যে শাউটটা না হোক, কিন্তু ঢাকা শহরের মানুষজন চাইলেই ক্ষমতা দেখাতে পারে, এবং এটা দেখায়ও। কিন্তু খুব স্বাভাবিকভাবে ড্রাইভার এবং কন্ডাক্টর এদের কথাটাও একটু আমাদের চিন্তা করা উচিত। তবে অন্যায় যেটা, সেটা তো অন্যায়। আমি একটা জিনিস দুপক্ষকেই বলি, এটা আমি নিজেও ইনভলভ, আমি নিজেও আমার সময় মাথা খারাপ হয়ে যায়, মাথা গরম হয়ে যায়। সত্যি বলছি যে স্টুডিওতে এসির মধ্যে বসে থেকে না, মানে পুরো সিচুয়েশনটা অবজার্ভ করার মতো না। আপনি যখনই রাস্তায় নামবেন, মাথা কেন জানি অটোমেটিক্যালি গরম হয়ে যায়। এবং ওই বললাম না, দুনিয়ার তারা সব কিছু মিলিয়ে, আমাদের রাস্তার জ্যাম সব কিছু মিলিয়ে আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল রাখতে পারি না। তবে ধরেন এই যে রিক্সাওয়ালার কথা বলি, যে রিক্সাওয়ালাদের যে ব্যবহার কিংবা যাত্রীর যে ব্যবহার রিক্সাওয়ালাদের প্রতি, সেখানে যদি একটু কেউ মাথাটাকে ঠান্ডা রাখে, যদি আমি রিক্সাওয়ালার কথা বলি, যে রিক্সাওয়ালা ভাই আপনারা যারা শুনছেন এই মুহূর্তে, আপনাদের ধরেন 2 পয়সা বেশি দরকার, বা আপনি ন্যায্য অধিকারের কথা যদি বলেন যে না আমার ভাড়া 50 টাকা, আমাকে 50 টাকা না দিয়ে 10 টাকা কম দিচ্ছে, কিংবা আপনি 50 টাকার জায়গায় 60 টাকা রাখছেন, যদি দুটোই উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আমি বলবো যে সবচেয়ে বেস্ট ওয়ে হচ্ছে সফট হওয়া, যেটা আপনাদের জন্য অনেক বেশি কঠিন। একটু ঠান্ডা মাথায় সুন্দর করে বলেন, আপনি যাত্রীর কাছে বলেন, ভাই আপনি 10 টাকা কম দিলে তো আমি কিছু বলতে পারবো না, তবে আমার আসল ভাড়াটাই দেন। এভাবে বলে দেখেন, হয়তো 1-2 রাজি হবে না, হয়তো 1-2 ধমক দেবে, কিন্তু দিন শেষে দেখবেন যে আপনার ইনকামটা বেড়ে গেছে। এটা আমি আই সোয়ার টু আল্লাহ, এটা সম্ভব। কারণ মানুষের ভালো ব্যবহার করে, আপনি খারাপ ব্যবহার করে যতটা না মানুষের কাছ থেকে 1 টাকা খসাতে পারবেন। আমি তো দেখেছি রিক্সাওয়ালার সাথে মারামারি হয় 1 টাকার জন্য, 2 টাকার জন্য, এবং সে মারামারি কি ভয়ানক রকমের মারামারি, মান ইজ্জত নিয়ে টানাটানি চলে যায়। তো যত টানা বেশি, আপনার যদি টাকাটাই বেশি দরকার হয়, আপনি খুব সফটলি বলেন যে ঠিক আছে, আপনি যদি না দেন তবে এটা আমার অধিকার, আমি চাইলাম আপনার কাছে, আপনি দেন। দেখবেন যে দিন শেষে আপনার ভাড়ার ইনকাম যা হয়েছে তা অন্য দিলের তুলনায় অনেক বেশি। এটা হলো রিক্সাওয়ালার পক্ষ থেকে। আর যাত্রী যিনি, তাকে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে ধরুন আপনি বুঝতে পারছেন যে একটা রিক্সাওয়ালা, সে হয়তো আপনি তাকে আস্তে চালাতে বলছেন, সে হয়তো জোরে চালাচ্ছে, কিংবা তার হয়তো যে পরিমাণ ভাড়া সে আপনার কাছ থেকে চাওয়া উচিত তার তুলনায় সে আপনার কাছ থেকে বেশি চাচ্ছে। কয় টাকা বেশি চাচ্ছে একজন রিক্সাওয়ালা? সর্বোচ্চ 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা। এর বেশি চাওয়ার রাইট আমার মনে হয় না ঢাকা শহরের কোনো রিক্সাওয়ালা 30-40 টাকার উপরে বেশি ভাড়া চাইতে পারে সিচুয়েশনালি। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আপনি দৈনন্দিন জীবনে যেসব কমোডিটি পারচেস করেন, যা আপনি কিনেন বাজার থেকে শুরু করে অন্যান্য জায়গাতে, এই 30-40 টাকা কি আপনার জন্য আদৌ কোনো ফ্যাক্টই না। ফ্যাক্ট হয়ে যাচ্ছে এই রিক্সাওয়ালার কাছে এসে। খুব ন্যাচারালি আমাদের মধ্যে এটা হয়ে যায়। কি শিক্ষিত, কি অশিক্ষিত, কি জ্ঞান আছে, কি মূর্খ, সবারই কিন্তু এই জিনিসটা সমস্যাটা হয়। এবং এটার পেছনের কারণটা হচ্ছে, রিক্সাওয়ালার কাছে গেলে আমরা অটোমেটিক্যালি সবাই অনেক বেশি কনজারভেটিভ হয়ে যাই। আপনি তাকে 30 টাকা বেশি দেন, 20 টাকা বেশি দেন, দিয়ে সুন্দর করে বলেন যে তুমি আমার কাছ থেকে 20 টাকা বেশি রাখলা, কিন্তু আমি তোমাকে দিলাম, অন্যজনের কাছ থেকে তুমি এভাবে নিও না। দেখবেন যে দিন শেষে মানুষটা চেঞ্জ হবে। তো এতে আপনার ভালোও লাগবে যে না ঠিক আছে, আমি তাকে 20 টাকা দিয়েছি, এবং এটার একটা রিটার্ন হয়তো বা সৃষ্টিকর্তা আমাকে দিবেন। কি হলো, এই 20 টাকাটা বড়, নাকি একটা রিক্সাওয়ালার সাথে চিল্লি করে মারামারি করে একদম গালিগালাজ করে একটা সিচুয়েশন বাজে পর্যায়ে নিয়ে যাওয়া, আপনার টেম্পার লুজ হওয়া? এই অবস্থায় আপনি অফিসে আসলেন, সেখানেও আপনার টেম্পার লুজ হচ্ছে। এই অবস্থায় আপনি বাসায় গেলেন, সেখানেও আপনার টেম্পার লুজ হচ্ছে। আমি বলছি না যেটা হয় না, এটা হয়, কিন্তু চেষ্টা করা উচিত অ্যাভয়েড করার জন্য।
তারপরে আপনি দেখবেন যে আপনার খুব ভালো লাগছে যে আপনি একটা খুব খারাপ একটা সিচুয়েশন আজকে অ্যাভয়েড করতে পেরেছেন। মাত্র 20 টাকা সেভ করতে গিয়ে আপনি হয়তো লাখ টাকার টেম্পার লুজ করতেন, কিন্তু আপনি 20 টাকা আপনি ওকে দিয়ে আপনি সেই টেম্পারটা সেভ করেছেন। এবং আমার মনে হয় যে ছোট ছোট কাজগুলো এগুলো আমাদেরকে অনেক বেশি মানবিক করে, মানুষ করে। আমি অনেক বেশি কথা বলি, খুশি হয়, রাইট, রিক্সাওয়ালার মনটা যাতে খুশি হয়, এমন মতে দিলে আরেকদিন পাওয়া যায়। এই তো ভদ্রমহিলা যিনি আছেন ইনি 73 বছর বয়স, ফুল বানো নানি হয় আমাদের। হ্যাঁ ঠিকই বলেছেন আপনি, কষ্ট লাগে, রাইট, কষ্ট হইলে এবং খুব ভালো একটা কথা বলেছে, রিক্সাওয়ালার কিন্তু কোনো ঘুষের সুযোগ নাই ভাই, রিক্সাওয়ালার কিন্তু কোনো অন্যায় পথে রোজগার করার কোনো সুযোগ নেই। এটা হ্যাঁ, দুই একটা সময় তারা ভুল করে, উল্টা পথে চলে যায়, চিপা চাপাতে ঢুকে যায়, তারপরে তাদের সেজন্য প্রচুর শাস্তি পেতে হয়। তো আপনি চিন্তা করেন একটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে পয়সা রোজগার করছে, তা হালাল পয়সা, তো আপনি ওখানে 20 টাকা বেশি দিলেন, সমস্যাটা কোথায়? একদম হালালের পয়সা, সলিড পয়সা। আচ্ছা, আমরা গল্পটা যে জায়গায় ছিলাম যে আপনি সে সময় লেগুনা চালাতেন। এই যে কিছুদিন আগে মানে রোজার মধ্যেই আমার হেল্পার, ঠিক আছে, মানে একটা দুইটা আপু উঠছিল নাবিস্কু নামবো মহাখালী থেকে, ভাড়া এমনি 10 টাকা করে, মানে যে জাম অনেক জাম পরে দেয়, ভাড়া বাড়াইছে 10 টাকা করে। এখন মনে করেন দুই আপু দিচ্ছে ভাড়া 20 টাকা দিচ্ছে, 10 টাকা নাবিস্কু নামছে, শুধু বলছে ফাজিল, ঠিক আছে, ফাজিল কথাটা বলছে। পরের দিন আয়া মানে কি কম আমার হেল্পারটা টাইম নেই, 6-7টা ছেলে আনছে নাবিস্কু, আইনা হেল্পারটা টাইম নেই, এমন মারা মারছে 10 টাকার জন্য। পরে কইলাম যে আপু মারলেন যে আপনি কি টাকা উঠছে, লাভটা হয়েছে কি? দাঁড়ো খাড়া দেখছে, আটকায় নাই, মানে 6-7 জনে মিলা দুইটা মেয়ে সামনে খাড়া দেখে একটা মানুষকে মারছে ওই তো 10 টাকার জন্য। ওটাই বললাম যে দুনিয়ার সমস্ত রাগ, মানে ওই মানুষটা কিন্তু যে শব্দটা ব্যবহার করেছে এটাও কিন্তু ব্যবহার করাটা উচিত হয়নি, কিন্তু ও কিন্তু এখানে রাগটা ঝাড়ার একটা সুযোগ পেয়েছে, এবং সুযোগ পেয়েছে মানে ওর যত রকমের লাইফের যত ফ্রাস্ট্রেশন আছে সব কিছু সে ওই লোকটার উপরে ছাড়ছে। তো সুতরাং আমি বলবো যে এই যে ফাজিল টাজিল এগুলো বলাটাও বেটার না, আর যারা অন্যায় তো অবশ্যই হয়েছে, আর যিনি এই কাজটা করছেন রাইট, তো দেখে নেই বলতে বলতে তুমি যে ব্যবহারটা করলা এটা তুমি ঠিক করলা না, খুব সুন্দর করে বলতে পারতে। আপনি তো চাচ্ছেন যে ওই লোকটা ফাজিলটা না বলুক, তাহলে আমার মনে হয় যে এই মারটা না দিয়ে ওকে ডেকে নিয়ে যদি আপনি বলতেন যে তুমি যেটা করলে আমি কষ্ট পাইছি, তুমি নেক্সট টাইম এটা করো না, ও কিন্তু চিন্তা করতো যে এই মানুষটা আমার উপর খারাপ ব্যবহার করতে পারতো, কিন্তু এই মানুষটা খারাপ ব্যবহার না করে আমাকে সে খুব সুন্দর করে বোঝালো, এবং এটা ওর মাথায় থাকতো। আমি বলছি না যে আমরা সবাই সেটা পারবো, আমি বলছি চেষ্টা করতে দোষ কি, চলুন আমরা চেষ্টা করি। কালকে থেকে এই এপিসোড শোনার পরেই আমরা 2-3 জন মানুষ চেষ্টা করি, দেখি রেজাল্টটা কী দাঁড়ায়। অ্যান্ড বিলিভ মি, ইউ উইল বি হ্যাপি। আমাদের হ্যাপি হওয়ার জন্য না অনেক বড় বড় কাজ করার দরকার নাই, দৈনন্দিন জীবনে ছোটো ছোটো কাজগুলো আমাদেরকে অনেক বেশি সুখী করতে পারে। আগাই তারপর মনে করেন বিদেশে আমার এক ভাই নাম হয়েছে রতন, ঠিক আছে, হ্যাঁ হলে না সালাই গাপ তুলি লাইনে, পরে আমার ফোন দেয়, আমি ফোন রিসিভ করি না, পরে একদিন হঠাৎ করে রিসিভ করলাম, বুঝেছে, কয় তোর মা কই? আমি বলছি মা তো বাসায়। কয় কেউ দিচ্ছেন কথা, আমি কি লেয়া আমার কাছে কন? কয় বিদেশের ব্যাপারে, তোর মা বিদেশ না, বিদেশ যাবো না। পরে বেশি কয় না দিস গেলে ভালোই, তোর মা দিস। আমি না বিদেশ মানে ভাই লাগে, ঠিক আছে, সম্পর্কে ভাই লাগে। এখানে একটা কথা বলে রাখি প্রিয় শ্রোতা, গল্পটা আসলে এখন শুরু, সো যারা শুনছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, পরে মনে করেন যে মার কাছে দিই না, আমি গাড়ি চালাই, বাসা যাই, ঘুমাই, এই মোবাইলে গানটা মার কাছে দিই না। পরে খালি ফোন দেয়, ও ঘুমায় থাকে আর ফোন কাটা দিই। পরে মা কে ফোন দেয়? আমি রতন ভাই ফোন দিয়েছে, কে লেগা? পরে আমি গেলাম গিয়ে বিদেশের ব্যাপারে কি কয়, পরে মা কথা কাছে দেশে দিই কথা কই, পর মা কথা কইছে, কথা পরে বলতেছে, কয় কিছে? কয় আপনি বিদেশ যাবেন নাকি? কয় না, বিদেশ যায় কি করবো, আমার দেশে আমার অনেকটা ভালোটা ইনকাম করি, আমি খাইতেছি, ছেলে আছে, মা আছে, দেশ যেটা মন চাই খাইতেছি, যাইতেছি, আমার দেশে ভালো। পরে গেছে না, তোর ইয়া আছে, দাদি আছে, এগার লগে কাকা আছে, এগুলো কথাবার্তা কয়ে তারপর যেতে হইব। পরে আবার এই রতন ভাই এলো, আর পরে কথা বলতেছে, নানু তো মনে আর আগেই নাই, ওখানে কান্দা শুরু করবো। পরে কথা না যাওয়া যাবো না। পরে মামাও না করছে, নানা হইতে কয় দেশে থেকে তো টেকা কামাতে পারস না, যদি ভালো বেতন হয়, সুখ সুবিধা ভালো হয়, তাইলে যা দেখ, খারাপ কি? পরে নানা কথা আবার আছে, পরে কইলো আচ্ছা কি কাজ? আপনার গেলো বউ গেলো, তাইলে হ্যালো কথা কয়ে দেখেন, মানে হ্যার বউ গেছে, কথা কয়ে দেখেন, বউ গেছে আগে, পরে শালি গেছে। পরে কথা
কথা কয় দেখেন কয় কি অবস্থা কি আসে বিষয়ে নানান তো পরে কইলো পরে কথা কয় বাসার কাজে এই ঘটনা এই এতটাই বেতন 1200 টাকা বেতন দিব পরে আর থাকা মানে সব মালিকেরই আর গিয়ে যাওয়ার পরে মোবাইল নিয়ে যাবেন সিম কিনে দিব মার্কেট মুরগি যা লাগে সব কিছু করে দিব আচ্ছা ঠিক আছে তোর দাদির লাগে বুঝি আর তোর কাকার লাগে বুঝে আমি পরে জানাইছি কয় আচ্ছা ঠিক আছে পরে নানুরা কিছু কয় নাই মামারে ছোটো মামারে কইলো ইয়ার কইলো আর কয়েকজনের কাছে বুঝলো একটা লোক আছে আমির মামা যে মানে কি কমো আমরা যখন বিপদ হয় বা কোনো কিছু হয় এই আমির মামাটার পাশে খাড়ায় ঠিক আছে মহাখালী টার্মিনালে গাড়ি চালায় অনেক ভালো একটা লোক বাড়ি বরিশাল অনেক ভালো ওই লোকে মানা করছে দেখ রাজিয়া তুই যাইস না আপনার মার নাম রাজিয়া রাজিয়া দেখ রাজিয়া তুই যাইস না তুই বিদেশ যায় কি করবি তুই দেশে যেমনি টেকা মাছ সিস্টেম করে ধরে রাখতে টের অভাব নাই পরে আচ্ছা দেখি মার ভাই আছে আলাপ করে দেখি কয় আচ্ছা দেখ তুই যাইস না বিদেশ যাওয়ানো ঠিক না ভালো না পরে না করছে ঠিক আছে না করার পরে না করছে না করার পরে আর নানুরা কিছু কয় নাই করার পরে মার একটু মত আছে আমি বলছি মা যাওয়া লাগবো না থাক দেশে আছি যাও দেশে খামু পরে কয় যদি আমি যাইতে তোর জায়গায় গাড়ি নিয়ে দিতে রি লেগো না দিই একটা মাইক্রো দিলে লাইসেন্স বাগ হলে তুই চলবো তোর যা আছে পরিচিত আছে তোর মাসে 20,000 টাকা মানে কোনো ব্যাপার না চল থাকবি তুই তোর একটা লাইন করে দিই কত সালের দিকে এটা এই বছরই আচ্ছা পরে তোর একটা লাইন গেট করে দিই আমি যদি যাই মনে করি 2 বছর থাকলে একটা গাড়ি আপনারা এই কান্না শুনে হয়তো বুঝতে পারছেন রাজিয়ার মা অর্থাৎ রাব্বির নানি কান্নাকাটি করছে আপনাদের সবাইকে একটু ধৈর্য ধরে বলবো যে বুঝলেও একটু শেষ পর্যন্ত শোনার জন্যে বাংলাদেশের আজকে যে অর্থনৈতিক ভিত্তি বাংলাদেশ যে অর্থনৈতিক ভিত্তির কারণে বড় বড় বিশ্বমন্দার সময়ও যখন বুড়ো আঙ্গুল দেখে আমাদের অর্থনীতি টিকে আছে যাদের জন্যে আমি বারবার বলেছি আমার এই অনুষ্ঠানে আই রেসপেক্ট ইউ গাইজ আমি সম্মান করি মাথা নত করে তারা হচ্ছেন এই বিদেশে গিয়ে যারা বৈদেশিক রেমিটেন্স পরিবারের জন্য পাঠান এই যে ওনার মা রাজিয়া থেকে শুরু করে যত মানুষ দেশের বাইরে আছেন দেশের জন্য পয়সা পাঠান তাদের জন্য আজকে আমাদের অর্থনৈতিক ভিত্তি এতটা মজবুত তাদের জন্যই মূলত আমরা পদ্মা সেতু নিজের পয়সায় নিজেরা করতে পারছি তো এই মানুষগুলোর গল্পগুলো কেমন বা এই মানুষরা আসলে কতটা হ্যাসল মাথায় নিয়ে বিদেশে যায় বা কি ফেস করে এটা হয়তো আজকের একটা গল্পে উঠে আসবে না তবে এই মানুষটা যাতে আপনি না হন সেটার জন্যে দেশ কয় কি করবো জামু পরে ওই রতন ভাই ফোন দেওয়ার পরে ফোন দিদি মনে করেন পরে মা মোটামুটি রাজি হয়েছে আমি বলছি মা থাক তুই করিস না তোর তো একটা ভবিষ্যৎ দরকার আছে তুই একটা গাড়ি এনে দিতে রি তুই একটা কিছু করতে পারবি আচ্ছা ঠিক আছে পরে অনেকে পরে নানুরও কয় নাই না কয় এমন পাসপোর্ট করছে হ্যাঁ এই ইয়াতে গেছে নারায়ণগঞ্জ কোন জায়গায় যেমন ঠিক আছে তারপর মার সাথে একটা মেয়ে গেছে মানে বয়স মিনিমাম 13 বছর হইব 13 বছর বেশি হইব না ওই মেয়ের পাসপোর্ট করে ওই মেয়ের বিদেশ পাঠাইব ওই মেয়ের পাসপোর্টও ধরে নাই মানে আমি যাই নাই আমার গলা লাগে ওই মেয়ে পরে মা আর ওই মেয়ে গেছে পরে মার হয়েছে মা বারবার কইছে দেখ রতন আমার তো অপারেশন করা আমার তো কোনো সমস্যা হইব না ঠিক আছে আমার অপারেশন করা বারবার কইছে পরে কই দেখ না সমস্যা হইব না গেল রতনে নিয়ে গেছে সাগরের কাছে আচ্ছা বাস হয়েছে শ্যামলি আচ্ছা সাগরের কাছে গেছে যার ফলে সাগর কইছে দেখেন রতন ভাই ইয়া লাগে ফুফুটা হে কইলো দেখেন এই না মানে এই লোকের কইলো সাগরটে কয় আমার অপারেশন করা আমি মেডিকেল আসছিলাম ঢাকা মেডিকেল এই সাইডটা একদম ইয়া ঠিক আছে এখন আমার এই অবস্থা তো যাওয়া হইব না ঠিক আছে আমনে তো মেডিকেলের সমস্যা হইব না ঠিক আছে কাজ করতে তো মনে সমস্যা হইব না ও কি আর কাম দুইটা না আনবেন কাপড় দেবেন শেষ ঠিক আছে এই কথা কইছে মা মনে করছে না ঠিক আছে কাম বেশি কিছু না থাক তাহলে পরে গেল পাসপোর্ট করতে গেলো পাসপোর্ট করে এলো আমার ছোট মামা ফোন দিছে কইছে কয় দেখ রাত্রে ফোন দিছে কয় দেখ পাসপোর্ট করছো ভালো কথা টাকা 1200 দিয়েছো আর তো দুন লাগবো ভালো কথাতে আর যাওয়ান লাগবো না থাক ঠিক আছে পরে মা আবার করলো কি দেখ কি করছি
একটা জায়গা যোগাযোগ করবার করতারি একটা আশা হইব পরে পরে মনে করেন কইলো কয় মানে কথা কথা মনে করেন গাড়ির কথা গাড়ি লদি দিতে ওর গাড়ি লদি দিলে ওই মনে ক্যাপাসিটি আছে যে ওই চল তারবো আচ্ছা ঠিক চল তারবো আর আম ঘরে চলাই তারবো 4 বছর চলাই যাবো সমস্যা নেই কারণ ওই ক্যাপাসিটি আছে পরিচিত আছে জি পরে মামার এই কথা কইলো মামা আচ্ছা তোরা যেটা ভালো মনে করস কর পরে মা আবার 2-3 দিন গ্যাপ গেলো পরে আবার রতন ভাই ফোন দিল দেখে মেডিকেল করতে হইব এটার ভিতরে কিন্তু আমার কোনো কিছু ডাক দেয় নাই আমার কয় নাই ঠিক আছে কয় তোর আউন লাগবো না তোর মা আইব আচ্ছা ঠিক আছে পরে সাগরে কইলো কয় আন্টি আপনি আয়েন আপনার ছেলের আউন লাগবো না বইয়া বনানি আয়েন কোনো কিছু কয় নাই জানা নাই 1 দিন 3 দিন যায় মেডিকেল করলো করার পরে আর তারপর আমার কোনো কিছু মানুষ বিদেশ যায় যাওয়ার আগে তো মনে করেন হাতে টিকিটটা আসে না টিকিট আসে যে এমুক দিন ফ্লাইট ঠিক আছে হাতে কোনো কিছু আসে নাই পাসপোর্টের মধ্যে হাতে আসে নাই পাসপোর্টও হাতে আসে নাই না পরে পাসপোর্ট কি দিছে পাসপোর্টের ফটোকপি দিছে মানে পরে মনে করেন সবকিছু ভাগ হইলো হওয়ার পরে আমরা মনে করেন রসুলবাগে ছিলাম মানে যেই বাসায় ছিলাম প্রায় 6 বছর ছিলাম মানে এত সুন্দর এত ভালোভাবে ছিলাম আর পিঠার দোকানে এত সুন্দর ভালো জায়গা ছিল মানুষের খালি দেখে কেমনে গেলি এত ভালো জায়গা থেকে কেমনে গেছস ঠিক আছে এত সুবিধা আমরা দোকান আছিল মানে এলাকা তো মনে করেন যে ঢাকা শহর যে কোনো জায়গায় দোকান বলে এলাকা না যে কোনো দোকান বলে টাকা দিতে হয় না চাঁদা দিতে হয় না যে কোনো জায়গায় চাঁদা লাগতো না মানে অন্য সবার কাছে নিত আমার কাছে নিত না আচ্ছা প্রথম যে সময় দোকান বয়েছে সেই সময় মার কাছে টাকা চাইছে কয় 3,000 টাকা ভাড়া 5,000 টাকা দিতে হবো মা আর কারোর কাছে কয় নাই অনেকদিন আমার জন্ম হয়েছে ঢাকায় পরে মা আর কারোর কাছে কয় না করার পরে মানে কেনা যেমন কয়ে দিছে পরে কইছে আপনি মানে যে টাকা চাইছে এর কাছে আবার আরেকজন ফোন দিয়ে কইছে কই তুই মহিলার কাছে টাকা চাইছিস কোনো টাকা পয়সা চাইবি না ঠিক আছে শেষ গেল তারপরে থেকে মার কাছে আর কি টাকা চাইতো না আচ্ছা শুধু একটা জায়গায় টাকা নিত সেই মানে পুলিশে দিতে হতো 20 টাকা আচ্ছা মানে যতগুলো দোকান আছে রাস্তার আশেপাশে সবগুলাতে 20 টাকা দিতে হতো আচ্ছা ঠিক আছে তারপরে আস্তে আস্তে পুলিশের রেডিও বাড়লো পরে মনে করেন মা এটা বাড়লো অন কি হবো মানে দেশে যাইবো অন জিনিসপত্র মেলা জিনিসপত্র মানে সব কিছু জোড়াইছে তোর সব কিছু জোড়াই দিলাম ঘরে কিছু লাগলো না খালি তোর একটা গাড়ি লিতে দিলে তোর আর কোনো সমস্যা হবো না ঠিক আছে কয় তাহলে আমি যাই তুই হইস না গাড়ি চালাস তাহলে ঢাকায় চালাইবে আর না এলে বাইতে ব্যবস্থা করে চালাইবে আচ্ছা ঠিক আছে পরে মানে কি কমু পরে এলাম গাড়ি ভাগ করলাম ভাগ করে পরে বন্ধু আছে রশিদ আর কয়েকজন ছিল পরে দৌড়াদৌড়ি করে মাল সামানা নামাইলো আর আমি ওদের গাড়ি চালাইতেছি টেকার জন্য জি বাড়িতে যাবো টেকা লাগবো পরে তখন আপনার মা দেশে আচ্ছা পরে আমি টেকার জন্য গাড়ি চালাইতেছি পরে গাড়ি চালাইছি ওই বৃহস্পতিবার দিন পরে টেকা আনলাম আইনা ওই টাকাটা কারেন্ট বিল দিলাম রুম ভাড়া দিলাম কারেন্ট বিল দিলাম পরে গাড়ি ভাড়া আছে 3,000 টাকা গাড়ি ভাড়া পরে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে মাল সামনা নামাইলাম মানে বাড়িতে এসে যায় নাই মানে গ্রামে যায় নাই কোটে দিয়ে থানার সামনে থানা দিই মনে করেন ওনে আশেপাশে রুম নিছি নেওয়ার পরে ওনে আসি পরে এখন বাড়িতে যাই পরে বাড়িতে গেলাম পরে এখন সব কিছু বাহইলো বাহ হয়েছে বাহর পর একটা মানুষ যদি এক জায়গায় যায় রেডি হওয়ার পরে যখন ওই জায়গায় যাইতে পারতেছে না ওই মানুষটা অবশ্যই ফোন দিব না যে কি অবস্থা আমার বাহ করায় কি আমার সব কিছু খালি কইরা তাহলে ওখানে আমার নেওয়ার না গেলে স্বাভাবিক সবাই কইব যে কোনো মানুষই কইব কারণ আমার সব কিছু ছাড়াই দিয়া তুমি ওখানে দেরি করতেছ গেলে ঠিক আছে পরে মা ফোন দিত কিরে তুই আমার সব কিছু খালি করে দিয়ে বয়স গেলে অনেক আমার নেস নিলে ঘুরলে 1 মাস কইছে 1 মাস হইতে নিব 1 মাস গেল 2 মাস গেল আচ্ছা ঠিক আছে আপনি অমুক দিন ফ্লাইট আপনি আইন ঠিক আছে আমি ফ্লাইট ঠিক আছে টিকিট কই ঠিক আছে পরে আমি কইলাম যে রতন ভাই টিকিট টিকিট আছে সাগরের কাছে সাগর টিকিট কাটতে পাঠা দেবো মানে নান কথা মানুষ তো দেখি যে আমার অনেক বন্ধু বান্ধব গেছে আমিও তো এয়ারপোর্ট লোক না আমার আত্মীয় স্বজন না গেলো তো বন্ধু বান্ধব তো গেছে দেখছি তো যে যাওয়ার আগে হাতে টিকিটটা থাকে পাসপোর্টটা থাকে টিকিট পরে কোথাছে কয় টিকিট দিব সাগরে টিকিট টানবো
গেল মানে ওখানে 7-8 দিন গেল মানে আমি তাহলে সাগরের টিকিট কাটতে এত লাগে মানুষের টিকিট কাটে ফ্লাইটে অমুক দিন আর যদি বাইসেন্স কোনো ভিআইপি যায় থাকে বা কোনো কিছু থাকে তাহলে একটু সমস্যা হয় একটু লেট হয় বা অমুক দিন চেঞ্জ হয় কিন্তু টিকিট কাটলে তো কোনো চেঞ্জ হয় না তারিখ যেদিন কিন্তু এদিন হইব ঠিক আছে পরে কয় না এটা নানান কাছে কইলো বুঝদিল যাক গেল লাস্টে ইয়ে করলো হইলো টিকিট কাটাইলো কয় আপনার রাত্রে 10টা থেকে আপনি থাকতে এয়ারপোর্ট আচ্ছা কোন দেশে যাচ্ছে সৌদি আরব হ্যাঁ আচ্ছা কাজ কি হবে সেটা জানতো পরে বাসার কাজ বাসায় আপনি এই হাঁড়ি পেতল দিবেন পাকশা করবেন আর রান্না করবেন এই ঠিক আছে পরে গেল এয়ারপোর্ট আইলো আসার পরে খারাইলাম পরে মহিলা তাড়াতাড়ি ফোন তাড়াতাড়ি আসলাম আসার মতো মনে করেন 2 মিনিট খারার সময় দেয়নি আরেকটা মহিলা আসলো দেখলাম মহিলা রাতে পাসপোর্টের বইয়ের ভিতরে টিকিট ঠিক আছে কয় তাড়াতাড়ি এটা ধরেন এটা হারায়েন না ঠিক আছে পাসপোর্টের বই আর বইয়ের ভিতরে টিকিট ওইটা হারায়েন না তাড়াতাড়ি ধরেন চলেন তাড়াতাড়ি পরে যে মহিলা আসলো মানে 2টা মহিলা আসছে দালালের বউ আর একটা মহিলা যে মহিলা ভিতরে নিয়ে যাবো বুকরা ফিন্দা পরে কয় পাসপোর্ট আছে বই আছে আর এটার ভিতরে টিকিট এই টিকিট এটা হারাবেন না হাতে রাখবেন যা কিছু হোক মানে কোনো সময় এটা নেই মহিলার হাতে ধইরা মেলা মার হাতে ধরে মানে টাইনে নিয়ে গেল চলেন তাতে মানে হাতে ধইরা তাতে নিয়ে গেছে গা ঠিক আছে মানে একটা মানুষ বিদেশি গেলে সুন্দরভাবে একটা বিদায় নেয় না যাইতেছে ভালোভাবে থাকি আসে বিষয় নেয় না দৌড়া যাইতেছে আর কইতেছে যাইতেছে গা পরে নানু তো মনে করেন কান্দাছে মানে মানুষ কি জিজ্ঞেস করতেছে পরে আমি কই না কিছু হয় না পরে আবার মহিলা কইতে যে মহিলা দালালের বউ একদম 2টা মহিলা আছে একজন মহিলা তো ভিতরে নিয়ে যাইতেছে আর আরেকজন মহিলা দালালের বউ কইতেছে কয় তুমি কারো কাছে কিছু কই না আর কেউ যদি জিজ্ঞেস করে কি তাহলে কইবা যে বেড়াতে যাইতেছে ঠিক আছে এই কথা মানে একটা মহিলা বিদেশ থেকে ঘুরে আইছে সৌদি ও মেলা জিজ্ঞেস করতেছে কই তোমার কি লাগে আমি তো আমার আম্মা কয় হ্যাঁ তোমার আমার নানু কই যায় আমি সৌদি গেছে কয় কি করবো বাসার কাছে বাসার কাছে পারাও না কারণ অনেক ঝামেলা আমি সৌদি থাকি আইছি 2 বছর থাকি আইছি পরে কই যায় এই মহিলা কি কয় মহিলা কই যাচ্ছে কেউ কথা না করার জন্য আমি তো সবার কাছে কই দিয়েছি কয় না কোনো ভেজাল আছে ঠিক আছে পরে গেল মহিলা কই যাচ্ছে কারো কাছে কই না মানে বললাম আর মারে ফোন দিতেছি মানে কই যাচ্ছে কয় মুখ যাই আছি পরে লাস্ট ফোন তো প্লেন ওঠার আগে প্লেন উঠছে ওইটা বইছে ফোন দিছি রিসিভ করছে আমি প্লেন উঠে বইছি মানে ছাড়বো মানে ওই ফোন তো কথা বইছি এই নানুরা তো সামালতে পারি না কান্দাছে কান্দাছে রাত্রে আর ঘুমায় নাই কয়দিন ঘুমায় নাই আমার ফুটে গেছে আমার মেয়ে আমার সাইডে গেছে গা সবাই সাইডে গেছে গা আর কান্দে পরে ফুটের পুরো নিয়ে গেছে না মায়াটা বিচিকে করতে বলেন পরে মানে গেল যার পরে ফোন দেয় না 2 দিন পরে মানে ফোন দিছে আমি আইছি দেখ গেল যার পরে কয়েকদিন পরে মার ফোন দিছি ফোন দেওয়ার পরে কয় কান্দাছে কি হয়েছে কয় আমি কিছু খাইতে পারি না করতে পারি না দেখ মানে বেশি একটা কিছু নেই পরে আমি দোকানে কোনো কিছু খাইতে না আমি যা আনছি মানে যেই বাসায় গেছে প্রথম ওই বাসা মানে কাপড় চোপড় নিয়ে গেছে মানে টলি ব্যাগ মাঝারি ব্যাগগুলো টলি ব্যাগ ওই ব্যাগগুলা একটা ব্যাগ কাপড় ভরে দিছি আর মানে রুটি দিছি বড় মানে পিস রুটির প্যাকগুলো 2টা প্যাক দিছি চিরা দিছি 1 কেজি এই গুড় দিছি চিনি দিছি মানে আর যে শুকনা মরিচ আমরা তো মনে করেন যে বাঙালি মানুষ মানে মরিচ হইলে ভাত হইলে ডলে ভাত খাইতে বুঝে না কাম করে মারে যাক গেল 1 সময় গেল তখন পরে আমরা বুঝি যাক কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবো পরে আবার মারে ফোন দিলাম মা পরে কান্দাছে তুই তো ফোন না দিলাম তো মরে যেতাম গা কে আমার দম ঘোরা মরে যেতাম ফোন দাও তো আমার দমটা ফিরাইছে কেলে কয় এইখানে আমার যে জায়গার মধ্যে অপারেশন করে জায়গার মধ্যে লাত্তি মারছে ঠিক আছে আর বাচ্চা আছে একটা বাচ্চা মারে লাত্তি মারে আর চাউল দে 3 দিন 4 দিন আর কোনো খাবার দেয় না তা আমার কথা আসলে সবকিছু দিব দেন আমার অপারেশন করা যাক আর লো প্রেশারের রুগী এমনি মানে এই ভালো আছে এই নাই লো প্রেশারের রুগী প্রেশার কমে গেলে শেষ
আরো শৈল দুর্বলে থাকে রূপেশার দিকে প্রতি বছর একটা করে চালান দিত আর মনে করেন অবসর করছে না এত বড় অবসর এমনি ট্যাং টাইম মাংস নেই ওইটা তো কই মনে হয় প্লাস্টিক সার্জারি তো একদিন পরে মনে করেন যে বাচ্চা মনে করেন কি করে একদিন দেখছি এখান থেকে ফোন দিলে ফোন সহজে ধরে না মা কি করে দাঁড়ায় যখন ফোন বাজে মা মনে করেন টানে আমার ছেলে ফোন দিছে আমার বেবি ফোন দিছে দেয় না অনেক করছি করার পরে ফোন দেয় কয় না পরে কথা কয় পরে মা কি করে একবার আলাদা যায় দেয়া কথা কর পরে এইখান থেকে টাকা পয়সা ফোন দিলে তো টাকা কাটে অনেক কুলাতে পারি না 250-300 টাকা বললে ভীষণ কথা কই না পরে এমনি কথা করার পরে মা কইতে কয় আমার তো এখানে এই সমস্যা আমারে মানে এই 2 মাস 3 মাস চলে নাইলে 10টা-13টার বাসা পাল্টাইছে না হইলো খালি বাসা চেঞ্জ করতে আছে কালে বলে আনতে দামমান বলে না তুই শুনি পরে বাসা চেঞ্জ করতে আছে আর মনে করেন মানে বিভিন্ন বাসায় কাম করায় ঘরের ভিতরে বন্ধ করে রাখে বাড়িতে ফোন দেয় না একটা লোক আছিল ওই পাবনার ওই পাবনার লোকের দিয়ে আমার মোবাইলে টাকা পাঠাইছে বিকাশে 15,000 মতন পাঠাইছে ঠিক আছে পরে পাঠানোর পরে এখন ওই লোকে কইলাম যে ভাই দেখেন তো মার ওইখান থেকে কেউ নাই আর নতুন মানুষ আর কোনো সময় তো বিদেশ যায় নাই বাসা টাসা জানেন আপনি যাই একটু হেল্প করেন আচ্ছা ভাই আপনি চিন্তা করেন না ঠিক আছে আপনি চিন্তা করেন আপনার মা আছে আমি পরে ওই লোকে যায় ওই লোকের সাথে কথা বলতে দেয় না এখন ওই লোকের কথা বলতে দেয় না এখন লোকের কাছে এটা কইতো লোকের টিয়া দিত কাটাই না দিলে আমার ফোন দিত 5 মিনিট 6 মিনিট কথা কইতো পরে গেল মানে যার পরে ওই লোকের বাসা যাইতে দেয় না ওই লোকের ফোন দিতে ভাই আপনি যান না কয় আপনার মার দ্বারা তো যাইতে দেয় না আর ওই বাসার মহিলার বেশি একটা না পরে আমি কইছি তাহলে মারে দেখেন কেমনে দেখবো বাসাতে আগে যাইতাম আমরা বাসা যাইতেও পারি না পরে মা আমার মিস কল দিল আমি গাড়ি চালাতেছি পরে গাড়ি আরেক ড্রাইভারটা বদলে দিয়া পরে আমি নামলাম টাকা বললাম 300 দইরা পরে মারলো কথা হয়েছে মা কথা কয় তুই আমার যেমন গানটা বাসা কি যে কয় আমার মার দিয়ে করতেছে কাম না মানে এই কাম না করলে খালি মারে আর আমি কাম কেমন করাম আমার এখানে কথায় লাত্তি মারে বাচ্চা একটা মারে তেন আমার এখানে সমস্যা দেখছি দেখাইছি তারপর আমার এনে মারে পরে নানান কথা কইলো করার পরে আমি ওই পাবনার লোকের ফোন দিলাম বললাম ভাই একটু মা নাকি সমস্যা আপনি তো সব কইছি অনেক কথা ভাই আমি কি করবো মানে আমার বাসায় ভিতরে ঢুকতে দেয় না আপনার মার ফোন দিলে আপনার মা মানে কতক্ষণ পরে ফোন দিছি বললে এবার 2-1 কথা কয় আবার কাটতে দেয় পরে এই কথা আমার মা কইতেছে কয় তুই একটা ব্যবস্থা করবি না নাহলে আমি মরণ লাগবো আর গেলাম বাড়িতে বাড়িতে গেলাম বাড়িতে যাই নানির কথা কইছি নানির কথা করার পর কইছি নানি আপনার মিল জিয়ালের কথা কইছে কথা কইতে মনে করেন দুম কান্দা মানে এনতে কান্দাছে আইলে তো 2-3 দিন কামতেই আছে পরে ফোন দিলাম কারে আমি তো মনে করেন আমি তো ঠেকছি আমার তো ওরকম ভাবে কথা কইতে হইব আর ভালো কথা কইতেছি কথা পরে রতন ভাই কইছি রতন ভাই দেখেন না মার সমস্যা পরে মার সমস্যা আপনি একটু দেখেন না সাগর ভাই কোন তার মাঝখানে আমি এই যে সাগর ভাই ফোন দিছি সাগর ভাই মার সমস্যা তাহলে আপনি না কয় তুমি কেডা আমি চিনি না তুমি কেডা এই কথা বলছে তুমি কেডা আমি চিনি না তুমি রতনে করছে না তুমি রতনটা ধরো আমি পরে কইছি যে পরে আমি কইছি আপনি আমার চিনি না তখন না আমি এয়ারপোর্ট নিয়ে গেছে রতনে নিছে না আপনার বই নিছে কয় রতনে সব কিছু করছে রতনে দা ধরো আমি দিলাম রতনের ঠেলা রতন ভাই আপনি কি কন ঠিক আছে পরে আমি কইছি রতন ভাই যে আপনি যদি কোনো কিছু না করেন তাহলে আমার ব্যবস্থা আমি করবো ঠিক আছে ঢাকা বাংলাদেশে অভাব নাই এখন ঠিক আছে সাহায্যের অভাব নাই ঠিক আছে টাকা দেন না অন্য কিছু ধরলেও করুন যাইব পরে কইতেছে কয় কি করবি আমি যেটাই করাম পরে কইতেছে কয় আচ্ছা আমি দেখতেছি পরে ফোন দিল অত চিত্তাই আছে গা পরে কি হয়েছে পরে আবার ওই সাগর ভাই আবার রতন ভাই গেছে হয়তো ছেলে তো খারাপ আমার লাগে বাজে ব্যবহার করলো পরে ওই সাগর আবার ফোন দিছে ফোন দেওয়া কইতেছে কয় তোমার মার লাগে কথা কইছি চিন্তা করে না ভালো আছে শেষ ঠিক আছে আমি ঠান্ডা রইলাম 2-3 দিন পর আবার টাকা বললাম মোবাইলে পরে ফোন দিলাম দেখো মা কি সাগর ফোন দিছে সাগরটা ফোন দিয়ে সাগর ফোন রিসিভ করে না
আশা করে বয়ে ফোন রিসিভ করে কয় কি বাহানা ধরছে যাক পরে আমি করলাম ঠান্ডা রইলাম। পরে ঈদে বাইরে গেছি, নানির সাথে কথা বললো, আমি ফোন দিলাম রতন ভাই কি করবেন? পরে কয় আমি সাগরটা ফোন দিয়েছি। পরে সাগরটা ফোন দিছে, সাগর ভাই অনেক কি করবেন? কয় বাসা চেঞ্জ করে দিলে বাসা চেঞ্জ করে দিয়েছি। পরে আমি বললাম বাসা তো চেঞ্জ তো প্রতিদিনই করতেছে। আমি কইলাম যে বাসা চেঞ্জ করলে তো হবো না। করার পরে সাগর ভাই কইলাম যে আচ্ছা ভাই আজকে যদি আপনার মা এই জায়গায় থাকতো আপনি কি করতেন? কিল লেগে আমার মা থাকবো, তোর মার মতন আমার মা নাকি? এটা গালাগালি শুরু হইলো। পরে কি কয় তোর মার মানে কি বিশ্রী কথা বলার মতন না। পরে ওইগুলা মানে কইলো তোর মারে বিদেশে ফেলে কি করবো জানোস তুই, এই কইলো। করার পরে আমি কি কমু? পরে আমি কোনো গালালি করি নাই। আমি কইছি আমার কয় কি তোর কত বাপ আছে তুই লয়ে গিয়া, আমার কি কম আর মানে মানে যেগুলা বলছে। পরে আমি কইছি আচ্ছা ঠিক আছে দেখ মনে, ঠিক আছে আমি ঢাকায় যাচ্ছি। রতন ভাইরে কইলাম যে আপনি ওই যে আমার এই গালালি করলো, এই বৃষ্টি গালালি করলো কি লেগা? আপনার কি আমার মা কুলো গায়ে লয় নাই, বড় গায়ে নাই, পালে নাই, করছে না? আপনার মার মতন দিয়ে আমার মা। পরে কইতেছে ঠিক আছে তাহলে আপনি এই ইয়ার মধ্যে কেমনে ফালাইলেন? পরে কইতেছে ফোন দিয়েছি। পরে সাগরের বউ ফোন দিল। পরে সাগরের বউ কথা মানে এই যে আর্জেন্টিনা খেলা গেছে কবে, ওই কয় তারিখে সঠিক নামটা মন নেই, প্রথম খেলাটা গেছে ওই দিনকে। পরে আমি আর্জেন্টিনা খেলা দেখতে গেছি। ফোন দিয়ে সাগরের বউয়ে ফোন দিয়ে কথা বলতেছি, ঘরে বলতে গেছে কয় তোমার মা কি হয়েছে? আমি কি হয়েছে? আপনার স্বামী তো সব কিছু কইলি, আমারে সুন্দর সুন্দর কথা কইলো। আপনার স্বামীর কাছে জিজ্ঞেস করেন, আপনার স্বামীকে আমি খারাপ কথা বলছিলাম? আমি খালি একটা উদাহরণ দেখছি, ধরেন আপনার মা যদি এরকম তাহলে আমার এরকম করে গালালি করলো কিলে গালালি করলো। পরে আমি বললাম আপনার সাগর কাটা আমি চিনি না, আমি চিনি রতন রে। পরে গেলো পরে আর বই কথা বলতেছে কয় যে তোমার মার কি হয়েছে? আমি আমার মার কি হয়েছে আপনি সব জানেনি, শুনছেন, তাহলে আবার জিজ্ঞেস করেন কে? ঠিক আছে। পরে করলো কয় তুমি কি করবা করো গাছাও, আমার স্বামী তো মনে করে যাই কইছে তুমি কি করবা করো। আর যে অফিসতে বাড়াইছে ওই 2 কোটি টাকা লাইসেন্স করে আবার অফিসতে বাড়াইছে, ঠিক আছে। কি অফিসের নামে কি করবা করো গা? তোমার তিতিমি কলেজটা একটা ফোন দিলে দেখবে তোমার নিয়ে গেছে গা, মানে প্রথম কইছে তুমি, পরে তুমি তো তুই গেছে গা, ঠিক আছে। পরে আমিও মনে করেন হেরা যখন তুই বাসা করছি আমিও তুই বাসা করছি, যে যেরকম আল্লাহ এরকম করতে হইব। প্রথম ভালোভাবে করছি, পরে যে তুই বাসা আমার গালালি করছে আমার সামনে, আমার কান নিজের কানে এরকম ভাবে আজ পর্যন্ত কে গালালি করতে পারে নাই। পরে গালালি করছে, পরে এগুলা করার পরে অনেক সাগর বই গেছে কয় যা তুই কি করবি করগা, কত তোরা ফোন দিলে তোর কারে কে ফোন দিবি? থানায় যাবি, যা থানায় যাবি, থানাতে ফোন দিব আম করে যা, থানা যায় আগে যাবো অফিসে যায় পরে করবো। তোর কোন বাপ আর বউ একই কথা, তোর কোন বাপ আছে তুই লয়ে গা, ঠিক আছে। পরে আমি বললাম ঠিক আছে আমি কোনো বাপেরই চিনি না, আমি সাগরটাও চিনি না, আমি কি চিনি না, আমি চিনি রতন রে কান দলে পর মাথায় নিয়ে ফেলবো। পরে মনে করেন যে কই কয় আচ্ছা কি করবি করিস? রতনে কই যাচ্ছে তুই আমার ভাই কই, আমি আপনার ভাই কই, আপনার যে বাড়ি আহেন আপনার ফার্মও কই, এমনি আপনি ছুটে আইবেন, আপনার ফ্যামিলি আছে না এনে? পরে কই যাচ্ছে পরে রতনে পরের দিনই আমি তো চিত্তে গেছি গা, মানে গালালি করি নাই। একটা মাঝখানে কইছে কইলে সাগর ইয়া তোমার বাতিটা না তোমার বাতি দেখাবে 5,000 পরে মনে করেন যে 5,000 নিতে তার ভিতরে মারা ওইখানে নিছে না, মারা ওইখানে নেওয়ার মনে করেন 2,20,000 টাকা নিছে। মা কইতেছে যে আমি যখন কইছি দেশে যাবো গা, তুই 2,20,000 টাকা দে তাহলে তুই জাগা, ঠিক আছে। আমার কাছে 2,20,000 টাকা নিছে। মা আমার এই কথা শুনে তার মাথা নষ্ট হয়ে যায়। 2,20,000 নেওয়ার সাগরও কয় কি কখন যদি তোর মারে নিয়ে আস তাহলে তোর টিয়া দিতে হইব, টিয়া হাজার তোর মানে। আমি কিন্তু আগে তো কথা আছি না, আগে কি কথা ছিল। পরে অল্প তো গালালি হলো, আর বউয়ের সাথে কথা বললাম, কথা বলে ওর বউয়ের কইলো, নানান কিছু বললো। পরে আমি লাস্ট কইলাম যে আচ্ছা আমি আপনি বললেন আমার কোন বাপ আছে, দেখি যদি বাপটা পাই তাহলে নিয়ে মনে, আর আপনার তো পাবো না, তো রতনটা ধরলে কানডাল নিয়ে মাথায় পড়বো এমনি। পরে কইতেছে আচ্ছা দেখ মনে বই রেছি আমার সাথে তুমি জানিস তুই আয় ঢাকায়, আমি তো ঢাকা আইতেছি, ঠিক আছে। পরে কথা আচ্ছা আয়। পরে রতনে আমাকে বাসা ঘরে গেলো, যাওয়ার পরে মারলো, কথা কইলো, কথা করার পরে মানে 400 টাকা 450 টাকা বলছিলাম। পরে মার সাথে কথা কই, মা পরে না সব কিছু বিস্তারিত ভাঙা করে দেখ রতন আমার এই ঘটনা, আমার খালি বাসা চেঞ্জ করে আর মনে করছে মারে আর ঠিক খাইতারি না মোবাইল সিম কিনা দেওয়ার কথা আছে, সিম কিনা দেয় না, খাইতে পারি না,
বেতন দেওয়ার কথা আছে, বেতন দেওয়ার কথা আছে কত 2 টাকা কাপড় উল্লাই বেলায় পিন্দাছি, আমার কিছুই পাইতেছি না, আমি কেমনে কি করাম, আর তোর ব্যবস্থা করে নিতে না। ঠিক আছে, পরে মানে নানুর সামনে মামার সামনে রতন ভাইয়ের সাথে কথা হইলো। পরে আমি মানে রতন ভাই আবার আমার হুমকি দিছিল যে তোরা বাড়িতে আমার সাইজ করবো। আমি তো বাড়িতে আপনি আয় দেয় না কারে টাকা সাইজ করে। পরে বাড়িতে গেছে, বাড়িতে যায় আমার ভালোভাবে কথা বললো, কোনো গেঞ্জাম হয় নাই। পরে সুন্দরভাবে মার সাথে সুন্দরভাবে কথা বল, কথা করার পরে আমি টিকিটটা করাম কিভাবে জানি তো না, কিছুই জানি না। আমার ঘরের ভিতরে 4 দেওয়ালের ভিতরে বন্দি রাখে, গায়ে দেওয়া এক কান আর কানে গেলে আমার গাড়িতে নামতে দেয় না। আমার 1 পা চাইল দেয়, 5 দিন খাই, কি দেখাই আমি 1 পা চাইলে একদম মানুষ চলে, ভাত তো এমনি নষ্ট হয়ে যায়। বিদেশের চাল আর দেশের চাল অনেক পার্থক্য। আমরা বাঙালি মানুষ অন্য কিছু না মানে না খায় থাকতে পারবো, কিন্তু ভাত তো না খায় থাকতে পারবো, ভাত তো না খায় থাকতে পারবো না। কিন্তু ভাতটা তো শান্তি মতন 2টা ভাত খাইতে হলে মনে শান্তি লাগবো। এই মনে করেন যে মা এরকম ভাবে বুঝাইলো, বুঝানি পরে তো মনে করেন রতনে কি করবো, আচ্ছা দেখেন। পরে আমি কইছি যে রতন ভাই, কালকে আমি ফোন দিচ্ছি যে রতন ভাই আমি একদম আইসি, আপনি কি করেন, কত সমস্যা হইব আপনার, দেখ যেটা ভালো হয় কর। আমি তো ভালো হয় তো যাইতেছি, তো ভালো হয় দেখেন যে কি হয়। আচ্ছা, দানবন্দি 4 নম্বর